বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে জখের ধন। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 2রা সেপ্টেম্বর 1888 সালে, মৃত্যু 18ই এপ্রিল 1963 সালে। প্রধানত তাঁর কিশোর সাহিত্যের জন্যই আমরা তাঁকে আজও মনে রেখেছি। তাঁর সৃষ্ট গোয়েন্দা জুটি জয়ন্ত মানিক এবং অ্যাডভেঞ্চার প্রিয় দুই বন্ধু বিমল এবং কুমার। সেই বিমল কুমারেরই সম্ভবত সব থেকে বিখ্যাত গল্প জখের ধন। আজকের গল্প পাঠে এবং কুমারের চরিত্রে অগ্নি, বিমলের চরিত্রে সোমক। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে জখের ধন। ঠাকুরদাদা মারা গেলে পর তার লোহার সিন্দুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট বাক্স পাওয়া গেল। সে বাক্সের ভিতর নিশ্চিত কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন, কিন্তু তার মধ্যে শুধু পাওয়া গেল একখানা পুরনো পকেট বুক আর ময়লা কাগজে মোড়া কি একটা বস্তু। মা কাগজটা খুলেই সেটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, ও বাবা গো, এটা কি? কি হলো মা? কুমার, কুমার শিগগিরই ওটা ফেলে দে কুমার। লোহার সিন্দুকে মোড়ার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? ওটা ফেলে দিয়ে গঙ্গা জল স্পর্শ করবি, চল বাবা। মরার খুলিটা জালনা গলিয়ে আমি বাড়ির পাশে একটা খানায় ফেলে দিলুম। পকেট বুকটা ঘরের একটা তাকে তুলে রাখলুম। মা বাক্সটা আবার সিন্দুকে পুরে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুজ্জেকে আমাদের বাড়িতে দেখে আমি খুব অবাক হয়ে গেলুম, কারণ আমি জানতুম যে ঠাকুরদার সঙ্গে তার একটুও বনিমনা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে ঢুকতে দেখিনি। কি হে কুমার, ঠাকুরদা তো চলে গেলেন, আছো কেমন? ওই আছি একরকম। আপনি ভালো আছেন তো? ওই আর কি। দেখো কুমার, তোমার মাথার ওপর এখন আর কোনো অভিভাবক নেই। তুমি নাবালক। হাজার হোক তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। তোমাকে তো আমাদের একটু দেখতে হবে, তাই আমি এসেছি। করালিবাবুর কথা শুনে বুঝলুম তাকে আমি যতটা খারাপ লোক মনে করতুম, আসলে তিনি ততটা খারাপ লোক নন। তাকে ভদ্রতার খাতিরে বসতে বললাম। করালিবাবু বসে বসে এই কথা সে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে তাকে বললুম, ঠাকুরদার সিন্দুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেছে। কি জিনিস? সিন্দুকের মধ্যে একটা চন্দন কাঠের বাক্সে ছিল একটা মরার খুলি। মরার খুলি? হ্যাঁ, আর একটা পকেট বই। সে বাক্সটা এখন কোথায়? লোহার সিন্দুকেই আছে। করালিবাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথা বলতে লাগলেন, কিন্তু আমি বেশ বুঝলুম তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। তার চোখ দুটো চকচক করছে। খানিকক্ষণ পরে তিনি চলে গেলেন। সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনলাম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। আহ, এই বাঘা, কি হচ্ছে কি? চুপ কর। দিল ঘুমটা চটকে। কিন্তু বাঘা আরো জোরে চেঁচাতে লাগলো। তারপরেই কে যেন ছাদের উপর দিয়ে দূর দূর করে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। চারদিকে খোঁজ করলুম, কিন্তু কাউকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই ভুল। বাঘার গলার শিকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লুম। সকালে ঘুম ভেঙে শুনি মা ভারী চেঁচামেচি লাগিয়েছে। কি সর্বনেশে ব্যাপার রে বাবা! কি ব্যাপার মা, এত চেঁচাচ্ছ কেন? ওরে, কাল রাত্রিরে বাড়িতে চোর এসেছিল, দেখবি আয়। বড় ঘরে লোহার সিন্দুক খুলে রেখে গেছে। তাহলে রাতে যা শুনেছিলাম তা ভুল নয়। ঘরে গিয়ে দেখি সত্যিই তাই। তবে চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি, কেবল সেই চন্দন কাঠের বাক্সটা ছাড়া। মনে কেমন একটা ধোঁকা লেগে গেল। এত জিনিস থাকতে চোর খালি সেই বাক্সটা নিয়ে গেল কেন? আরও মনে পড়ল কাল সকালেই বাক্সটার কথা শুনে করালিবাবু কেমন উত্তেজিত হয়ে পড়েছিলেন। তবে কি বাক্সের মধ্যে কোনো রহস্য আছে? খুব সম্ভব। নইলে একটা মরার খুলি কেন এত যত্ন করে সিন্দুকের মধ্যে রাখা? মাকে কিছু না বলে তাড়াতাড়ি বাইরে ছুটলুম। বাড়ির পাশের খানাটায় গিয়ে দেখলুম খুলিটা একরাশ জঞ্জালের মধ্যে কাত হয়ে পড়ে আছে। সেটাকে একবার পরখ করার জন্য তুলে নিলুম। খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল, কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে। আর যেখানেই রং নেই সেখানেই আঁকের মতো কিসব খোদাই করা আছে। অত্যন্ত কৌতূহলী হয়ে খুলিটা লুকিয়ে আবার বাড়িতে আনলুম। সাবান জলে সেটাকে বেশ করে ধুয়ে ফেলতে কালো রংটা উঠে গেল। তখন আশ্চর্য হয়ে দেখলুম খুলির এক পিঠে কে যেন অনেকগুলো অঙ্ক করে রেখেছে।
আরও কাছ থেকে ভালো করে দেখার চেষ্টা করলুম। এই যে অদ্ভুত অঙ্কগুলো দেখছি, এগুলোর মানে কি? অনেক ভাবলুম, কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝতে পারলুম না। হঠাৎ মনে পড়ল ঠাকুরদার পকেট বুকের কথা। সেটাও তো এই খুলির সঙ্গেই ছিল। তার মধ্যে এই রহস্যের কোনো সদুত্তর নেই কি? তখনই ওপরে উঠে তাকের থেকে পকেট বুকটা পারলুম। খুলে দেখি তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভর্তি। প্রথম 16-17 পাতা পড়লুম, কিন্তু সেসবের বিশেষ অর্থ নেই। তারপর এক জায়গায় হঠাৎ দেখলুম ঠাকুরদা লিখেছেন, 1920 সাল আশ্বিন মাস। আসাম থেকে ফেরার মুখে একদিন আমরা এক বনের ভেতর দিয়ে আসছি। সন্ধে হয় আমরা এক উঁচু পাহাড়ি জমি দিয়ে নেমে আসছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সেই সামনের দিকে হুমড়ি খেয়ে কার উপর যেন লাফিয়ে পড়ার জন্য তাক করছে। আরও একটু তফাতে দেখি এক সন্ন্যাসী পথের পাশে গাছতলায় শুয়ে ঘুমোচ্ছেন। বাঘটার লক্ষ্য তাঁরই দিকে। আমি তখনই চিৎকার করে উঠলাম। আমার সঙ্গের কুলিগুলো সে চিৎকারে যোগ দিল। সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল। বাঘটাও চমকে আমাদের ফিরে দেখে এক লাফে অদৃশ্য হয়ে গেল। সন্ন্যাসী জেগে উঠেই পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। বাবা, তোমার জন্য আজ আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলুম। বনের মধ্যে কি এমন করে ঘুমোতে আছে ঠাকুর? বনই যে আমাদের ঘরবাড়ি বাবা। কিন্তু এখনই আপনার প্রাণ যেত। কই গেল না তো, ভগবান ঠিক সময় তোমাকে পাঠিয়ে দিয়েছেন। শুনলুম আমরা যেদিকে যাচ্ছি সন্ন্যাসীও সেদিকেই যাবেন, তাই তাকে আমরা সঙ্গে নিয়ে নিলুম। সন্ন্যাসী দুদিন আমাদের সঙ্গেই রইলেন। আমি যথাসম্ভব তাঁর সেবা করলাম। 3 দিনের দিন বিদায় নেওয়ার সময় হলো। দেখো বাবা, তোমার সেবায় আমি বড়ই তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণ রক্ষা করেছ। যাওয়ার আগে আমি তোমাকে একটি সন্ধান দিয়ে যেতে চাই। সন্ধান? কিসের সন্ধান? যকের ধনের। যকের ধন? সে কোথায় পাবো ঠাকুর? রূপনাথ গুহায়, চেনো? শোনা শোনা লাগছে বটে। কোনো এক গুহা আছে, তার মধ্যে দিয়ে নাকি চীন দেশে যাওয়া যায়। অসুবিধা নেই, সন্ধান আমিই দিয়ে দিচ্ছি। এখান থেকে 25 ক্রোশ পশ্চিমে গেলে উপত্যকার মাঝখানে একটি সেকেলে মন্দির দেখতে পাবে। সে মন্দির এখন ভগ্নস্তূপ। একসময় সেখানে মস্ত এক বৌদ্ধ মঠ ছিল। তাতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালের এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করার আগে এই মঠে নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রেখে যান। কিন্তু যুদ্ধে পরাজিত হন তিনি। পাছে সেই বিপুল ধনসম্পদ শত্রুর হাতে পড়ে, এই ভয়ে রাজা সেই সমস্ত সম্পত্তি এক জায়গায় লুকিয়ে এক যককে পাহারায় রেখে পালিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। সেই ধনরত্ন কিন্তু এখনো ওখানেই রয়েছে। আমি তোমাকে তার সন্ধান দেব। কিন্তু এতদিনে যদি আর কেউ সেসবের সন্ধান পেয়ে গিয়ে থাকে? কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ, কোনো মানুষ সেখানে যায় না। গেলেও সারা জীবন ধরে সেই সব সম্পত্তি খুঁজলেও পাবে না। কেন? সে বড় জটিল উপায়, যার সন্ধান এতে আছে। এ কি? এ যে মরার খুলি ঠাকুর। যে জগ ধনরত্নের পাহারায় রয়েছে, এ তারই খুলি। এই খুলি এমনই মন্ত্রপুত, যার কাছে এ খুলি থাকবে তার কিছুই হবে না। খুলিতে এই যে অঙ্কের মতন খোদাই করা আছে, এগুলো? এ হলো সাংকেতিক ভাষা। বুঝবো কি করে? তার উপায়ও বলে দিচ্ছি। তারপর 1 বছর ধরে অনেক ভাবলুম, কিন্তু একলা সেই দুর্গম দেশে যেতে সাহস হলো না। শেষে আমার প্রতিবেশী করালিকে বিশ্বাস করে সব কথা জানালুম। গুপ্তধন? বলেন কি দাদা? তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। তার চোখ লোভে চকচক করে উঠল। কিন্তু করালি ছিল বেঈমান। সে ফাঁকি দিয়ে খুলিটা আমার কাছ থেকে আদায় করার চেষ্টায় রইল। কয়েকবার লোক পাঠিয়ে চুরি করারও চেষ্টা করল, পারল না। ভাগ্যিস আমি তাকে যকের ধনের ঠিকানাটা বলে দিইনি। ততদিনে খাসিয়া পাহাড়ে যাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি।
বয়স হয়েছে, টাকা পয়সার লোভও আর নেই। তবে এই পকেট বুকে আমি সব কথা লিখে গেলাম। ভবিষ্যতে এই লেখা হয়তো আমার কোনো বংশে যদি কেউ পড়ে, যদি সত্যি সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সেই জকের ধনের সন্ধানের খোঁজে যায়। পকেট বুকখানা বন্ধ করে আমি চুপচাপ কিছুক্ষণ বসে রইলুম। খাসিয়া পাহাড়, বৌদ্ধ মঠ, জকের ধন যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। ভাগ্যে খুলিটা কাল রাতে খানায় ফেলে দিয়ে এসেছিলুম। এবার বুঝতে পারলুম কাল রাতে কে বা কারা বাড়িতে হানা দিয়েছিল। করালিবাবু কি? সে সম্ভাবনাই বেশি। এখন কি করি? খুলিতে খোদাই অঙ্ক বা সংকেত কোনো কিছুই তো জানার বা বোঝার কোনো উপায় নেই। অবশ্য জেনেই বা আর কি হতো, কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, জীবনে কলকাতার বাইরে যাইনি। কোথায় আসামে সেই খাসিয়া পাহাড়, কোথায় রূপনাথের গুহা, গভীর জঙ্গল, হিংস্র বাঘ ভালুক হাতির হানা, কবেকার এক বৌদ্ধ মঠ, তার ভিতরে নাকি জকের ধন। দরকার নেই বাবা, শেষে প্রাণটা যায় আর কি। মনটা আবার বিষণ্ণও হয়ে গেল। অনেক ভেবেচিন্তে ঠিক করলুম বিকেলে বন্ধু বিমলের বাড়ি যাব। বিমল আমার প্রাণের বন্ধু, আমার চেয়ে সে বছর 3 বড়, এবছরই বিয়ে দেবে। তার মতো উপস্থিত বুদ্ধি আর গায়ের জোরের ছেলে সহজে দেখা যায় না। তার অবশ্যই নানা জায়গায় ঘুরে এসেছে। এই তো গত বছরই সে আসাম গিয়েছিল। ভাবলুম তাকেই সবটা খুলে বলি। মুশকিলে ফেললে কুমার, একেবারে মরার খুলি নিয়ে চলে এসছো। একটা ধাঁধা নিয়ে ভারী গোলমালে পড়েছি ভাই। এই ব্যাপার কি বলো তো? তুমি কি কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছো নাকি? তোমার প্রশ্নের উত্তর হয়তো এই পকেট বুকটায় আছে। বিমল পাখি মারার বন্দুক পরিষ্কার করছিল। আমার দিকে অবাক চোখে তাকালো সে। তারপর এগিয়ে এসে পকেট বুকটা নিয়ে সোজা চলে গেল জানলার পাশে। যত সে পড়তে লাগলো ততই তার মুখ চোখ পাল্টে যেতে লাগলো। আশ্চর্য তো। অঙ্কগুলোর মানে কিছু বুঝতে পারলে? না, আমিও পারিনি। সহজে কেউ পারবেও না। খুলিটা বরং আমার কাছেই থাক, দেখিয়ে রহস্য উদ্ধার করা যায় কিনা। কিন্তু একটু সাবধান বিমল। কেন? কে জানে, করালি মুখুজ্জি এবার তোমার বাড়ি হানা দেয় যদি। বিমলের দুর্গে ঢোকা এত সহজ নয় কুমার। তর সইল না। রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন সকালে আবার বিমলের কাছে ছুটলুম। তার পড়ার ঘরে গিয়ে দেখি সে টেবিলে ঝুঁকে পড়ে এক মনে কি যেন লিখছে। তার সামনেই বসানো মরার খুলিটা। আমার পায়ের শব্দে চমকে সে তাড়াতাড়ি খুলিটা লুকিয়ে ফেলতে গিয়ে আমায় দেখতে পেল। হ্যাঁ, ও তুমি? আমি ভেবেছিলাম অন্য কেউ। কি হে, কাল যে এত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কারণ সামনে অনেক বিপদ। কি করে বুঝলে? একটা আবছা পথ, প্রচুর ধনসম্পদ আর মানুষের লোভ, এই সব কিছুই বড় ভয়ঙ্কর কুমার। সেটা কি আমিও বুঝতে পারছি না বলছো? অঙ্কগুলো ছাড়া তুমি বুঝতে পেরেছো? যা বোঝা উচিত সব বুঝেছি। হুররে! তাহলে কি আমরা খাসিয়া পাহাড়ে যাচ্ছি? এই চুপ চুপ চুপ, আস্তে। দেয়ালেরও কান আছে। আরে খুলিতে কি লেখা আছে বলো না। খুলির অঙ্কগুলো আসলে অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালা, 1 2 3 হিসেব ধরে। মানে আচ্ছা আচ্ছা, মানে 1 হবে এ, 2 হবে বি, 3 হবে সি, এরকম বলতে চাইছো তো? কারেক্ট। খুলিটাতেও সেই নিয়মে সংকেত সাজানো হয়েছে। এই সংকেতগুলো পড়ে ফেললেই রহস্যের সমাধান সম্ভব। পেলে সমাধান শেষে? পেরেছি কি সহজে? তার জন্যই তো এত কসরত। খুলির সংকেতগুলো 26টা ঘরে ভাগ করা। আমি লেখাগুলোকে এইভাবে সাজিয়েছি। কিন্তু যদি গড়গড় করে পড়ে যাই তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না কুমার। বরং এই দেখো, যদি একটা কাগজে ম্যাপের মতো করে নিই। কি বলছো, কিচ্ছু বুঝতে পারছি না বিমল। এই যে লেখাটা তখন এই রকম দাঁড়ায়। এই দেখো, ভাঙা দেউলের পেছনে সরল গাছ, মূল দেশ থেকে পূব দিকে 10 গজ এগিয়ে থামবে, ডাইনে 8 গজ এগিয়ে বুদ্ধদেব, বামে 6 গজ এগিয়ে 3 খান, পাথর তার তলায় 7 হাত জমি খুঁড়লে পথ পাবে। এটা কি একটা ধাঁধা? অনেকটা তাই, যার উত্তর তোমার ঠাকুরদা পাননি। কিন্তু আমরা পেয়েছি। ধন্য তোমার বুদ্ধি বিমল, সাবাস। এবার এই কাগজটা ছিঁড়ে ফেলা যাক, কোনো সূত্র রাখা যাবে না। সে কি, তাহলে পথের দিশা? মগজে আনন্দে রোমাঞ্চে মনটা নেচে উঠল। নতুন নতুন দেশ দেখবার স্বাদ আমার চিরকালে। বইতে নানা দেশের ছবি দেখে আর গল্প পড়ে সেসব দেশে যাওয়ার জন্য আমার মন যেন উড়ু উড়ু করত। কখনো ইচ্ছা হতো রবিনসন ক্রুসোর মতো এক নির্জন দ্বীপের মাঝে নিজের হাতে কুঁড়ে ঘর বেঁধে একলা একলা মনের সুখে দিন কাটাই।
কখনো ইচ্ছে হতো সিন্দবাদ নাবিকের মতো রক পাখির সঙ্গে আকাশে উড়ে যাই, তিমি মাছের পিঠে রান্না চড়াই। আবার কখনো ইচ্ছা হতো ডুবো জাহাজে করে সমুদ্রের তলায় গিয়ে পাতাল রাজের ধনভাণ্ডার লুট করে আনি। এমন কত ইচ্ছেই যে আমার হতো, সে আর কি বলবো। বাড়ি আসতে সেদিন অনেক রাত হলো। ফিরতেই আমার আদরের কুকুর বাঘা আধা জিভ বার করে ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে এগিয়ে এলো। কিরে বাঘা, আমার সঙ্গে খাসিয়া পাহাড়ে বেড়াতে যাবি? বাঘা যেন আমার মনের কথা বুঝতে পারলো। পিছনের দুপায়ে দাঁড়িয়ে সামনের পা দিয়ে আমায় জড়িয়ে ধরে আমার মুখ চেপে আদর করতে লাগলো। আরে আরে কি হচ্ছে কি বাঘা? আর আমি ছুটতে পালালুম ঘরে। কুমার, এই কুমার, আরে নাক ডেকে ঘুমোচ্ছে দেখো। এই কুমার, শিগগিরই ওঠো। পরদিন সকালে ঘুম ভাঙলো বিমলের ডাকে। কি ব্যাপার, এত সকালে তুমি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। হ্যাঁ, সর্বনাশ? কাল রাতে মরার খুলিটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। এই নির্ঘাত করালি মুখুজ্জের কীর্তি, সেই লোক লাগিয়ে খুলিটা চুরি করিয়েছে। কিন্তু আমি ভাবছি করালি জানলো কি করে যে ওটা তোমার বাড়িতে আছে? চারিদিকে চর রেখেছে হয়তো। আমরা কি করছি না করছি সব খবর পাচ্ছে। কিন্তু শুধু খুলি নিয়ে সে কি করবে? সংকেত তো সে জানে না। শত্রুকে কখনো বোকা মনে করো না কুমার। আমরা যখন এ সংকেত বুঝতে পেরেছি, করালি বা বুঝবে না কেন? আর ঠাকুরদার পকেট বুকটা? না, সেটা নিতে পারিনি। ঘুমের আগে বালিশের নিচে রেখে দিয়েছিলাম। যাক, তবু রক্ষে। জকের ধনের ঠিকানাটা ওরা জানতে পারেনি। তবে দেখো ওই পকেট বুকটা যেন আবার চুরি না যায়। সে বন্দোবস্ত আমি আজই করে ফেলবো। কি করবে? ঠিকানাটা কালি দিয়ে কেটে দেবো, যাতে কেউ পড়তে না পারে। আরে তাহলে আমরা মুশকিলে পড়বো যে। আরে আমি আছি তো। আর সেই পথের ঠিকানা একটা আলাদা কাগজে এমন সাংকেতিক ভাষায় টুকে রাখবো যে সংকেত আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। আর এখন? প্রথমে মরার খুলিটা উদ্ধার। কি করে? ঠিক যেভাবে ওরা আমাদের কাছ থেকে চুরি করেছে। চোরের উপর বাটপাড়ি? এই তো, তোমার বুদ্ধি আস্তে আস্তে খুলছে কুমার। ওরে বাবা, সে তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু করালি যদি জানতে পারে, আমাদের চোর বলে ধরিয়ে দেয়, সেই যে খুলিটা চুরি করেছে এমন কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। অত সোজা? তুমি ভয় পাচ্ছ কুমার। এই সাহস নিয়ে তুমি যাবে জকের ধন আনতে? শোনো, তুমি বরং বাড়িতেই থাকো। এই নাও তোমার পকেট বুক, আমি চলি। আরে এই বিমল বিমল বিমল, চলে যাও না বিমল, তুমি ভুল বুঝছো। আমি একটুও ভয় পাইনি। আমি বলছিলাম, তুমি কি বলছিলে তা আমি জানতে চাই না। এখন স্পষ্ট করে বলো, আজ রাতে তুমি করালির বাড়ি যেতে রাজি কি না? এখনই বলো। রাজি। এই তো, গুড বয়। মনে রেখো, যদি মানুষ হতে চাও ডান পিঠে হও। ডান পিঠে হলে যে বিপদে পড়তে হয় বিমল। বিপদ দেখলে আমার আনন্দ হয় কুমার। সেদিন অমাবস্যা। চারিদিকে অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। কেবল জোনাকিগুলো পিটপিট করে জ্বলছে, যেন আধার রাক্ষসের আগুন চোখ। আমাদের বাড়ির পাশে একটা মাঠ, তার এক পাশে একটা কচু ঝোপের মধ্যে আমি আর বিমল সুযোগের অপেক্ষায় লুকিয়ে বসে আছি। মাঠের ওপারে করালির বাড়ি। মশারা আমাদের সাড়া পেয়ে ভারী খুশি হয়ে সমস্বরে ব্যান্ড বাজাচ্ছে, বিনি পয়সার ভোজের লোভে। ক্রমে আমাদের মুখ হাত পা ফুলে ঢোল হয়ে উঠল। বিমল, আর তো সহ্য হয় না। চুপ করো না, চুপ। কুমার, সময় হয়েছে। শোনো, আগে এই মুখোশটা পরে নাও। বাপরে, এই বিকট মুখোশগুলো কোথায় পেলে? আজ দুপুরে রাধাবাজার থেকে কিনে এনেছি। এই মুখোশ দেখলে ভয় সবার পিলে চমকে যাবে, কেউ আমাদের চিনতেও পারবে না। তোমার কাপড়টা মালকোচ মেরে পরে নাও। চলো এগোই। কিন্তু এদিকে যে বাড়িতে ঢোকার দরজা নেই। আরে দরজা দিয়ে ঢুকবে কে? আমরা কি নেমন্তন্ন খেতে এসছি? বাড়ির পেছনে যে বড় বটগাছটা আছে, তার ডাল করালির ছাদের উপর গেছে। আমরা সেই ডাল বেয়ে দোতলার ছাদে নামবো। বিমল তার চোরা লণ্ঠনটা উঁচু করে ধরতে একটা আলোর রেখা ঠিক ওই বটগাছের ওপর গিয়ে পড়ল। এবার বিমলের পিছন পিছন আমি গাছ পাইতে শুরু করলাম। একটা অস্পষ্ট শব্দে বুঝলুম সে করালির ছাদের উপর লাফিয়ে পড়েছে। ব্যাস, ডাল ধরে ঝুলে পড়ো, তারপর ডাল ছেড়ে দাও। সাবাস। ছাদের পশ্চিম কোণে সিঁড়ি পাওয়া গেল। বিমল আমার আগে তরতর করে নামতে লাগলো। চোরা লণ্ঠনের আলোয় পথ দেখে আমরা দালানে এলুম। একপাশে 3টে ঘর, 3টেই বন্ধ। বিমল চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো। আমি তো একবারে হতাশ হয়ে পড়লাম।
এত বড় বাড়ি, এর কোথায় যে সেই মরার খুলি লুকোনো, কি করে আমরা তার খোঁজ পাবো? এই কুমার, দালানের ওই দিকের ঘরটায় একটু আলো দেখা যাচ্ছে না? চলো চলো, ওই দিকে চলো। সেই ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখি টেবিলে মাথা রেখে করালি ঘুমোচ্ছে, আর তার মাথার কাছেই রয়েছে আমরা যা চাইছি তাই, সেই মরার খুলিটা। করালি নিশ্চিত সংকেতগুলো বুঝবার চেষ্টা করছিল, তারপর হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছে। বিমল খুব সাবধানে দরজাটা আরেকটু খুলে পায়ের আঙুলে ভর দিয়ে ঘরের ভেতরে গেল। তারপর ঘুমন্ত করালির সামনে থেকে হাত বাড়িয়ে মরার খুলিটা তুলে নিল। এত সহজে যে কিল্লাপ হতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। তবে পালানোটা তত সহজ হলো না। একের পর এক ঘর পেরিয়ে একতলায় নামলুম। সদর দরজার সামনে দেখি এক দারোয়ান দরজা জুড়ে চিৎপাত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। হঠাৎ আমার নাকে একটা পোকা ঢুকলো, সঙ্গে সঙ্গে আমি খুব জোরে হেঁচে ফেললুম। দারোয়ানের ঘুম ভেঙে গেল। কন হে রে? লণ্ঠনের আলোয় দেখলুম বিমল বিদ্যুতের মতো ঘুরে দাঁড়ালো, তারপর বাঘের মতো দারোয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে 2 হাত দিয়ে তার গলা টিপে ধরল। বিমলের গায়ের জোরের সঙ্গে সে কি আর পেরে ওঠে? খানিকক্ষণ গোঁ গোঁ করে দারোয়ানজি একেবারে অজ্ঞান, আর আমরা দে ছুট। ঘোড় দৌড়ের ঘোড়াও বোধহয় তখন ছুটে আমাদেরকে ধরতে পারত না। বাড়ি গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম। বড় ঘড়িতে রাত তখন 2:30। ঘুমনোর তোড়জোড় করতে যাব, বিমল এগিয়ে এলো। আজ রাতে আর ঘুম নয়, কাল বিকেলের গাড়িতেই আমরা আসাম যাব। অনেক গোছগাছ করতে হবে কিন্তু। সে কি ভাই, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না করলে তো আর চলবে না। আমরা যে করালির হাত থেকে মরার মাথাটা ছিনিয়ে এনেছি, রাস্কেলটা এতক্ষণে নিশ্চয়ই টের পেয়েছে। এবার কখন কি ফ্যাসাদ বাঁধিয়ে বসবে তা কে জানে। কিন্তু এখন তো মা গেছেন শান্তিপুরে মামার বাড়িতে, তাকে না জানি আমি কালকেই কি করে চলে যাব? চিঠি লিখে দাও। আমার সঙ্গে তুমি আসাম বেড়াতে যাচ্ছ বলে দাও, তাড়াহুড়োর জন্য যাবার আগে আর দেখা করতে পারলে না, ব্যাস। চিঠি না হয় লিখে দিলুম, কিন্তু এত বড় একটা কাজে যাচ্ছি, অনেক বন্দোবস্ত করতে হবে যে। কালকের মধ্যে সব গোছানো কি পেরে উঠবো? আচ্ছা বাবা, তোমাকে বিশেষ কিছুই করতে হবে না, বন্দোবস্ত যা করার আমিই করব। তুমি খালি তোমার কাপড় চোপড় আর গোটা কত কোট প্যান্ট নিও, বুঝলে? অকর্মার ধাড়ি একটা, শুধু শুধু ভয় পায়। কেন, কোট প্যান্ট আবার কি হবে? যেতে হবে পাহাড়ে আর জঙ্গলে, সেখানে ফুলবাবুর মতো কাছা কোঁচা সামলাতে গেলে চলবে না, তাহলে পদে পদে বিপদে পড়তে হবে। আবার বিপদ? এই বলছি, আর কাউকে সঙ্গে নিলে হয় না? ভেবেছিলুম নেব না, কিন্তু তোমার যে অবস্থা দেখছি এখন, তাতে মনে হচ্ছে নিলে ভালো হয়। কাকে নেবে? ভাবছি রামহরিকে নেব। সে আমাদের পুরনো লোক, বিশ্বাসী, বুদ্ধিমান, আর তার গায়ে খুব জোর। অন্তত তোমার মতো ভয় কাঁপবে না সে। দরকার পড়লে আমার জন্য সে হাসতে হাসতে প্রাণও দিতে পারে। বাহ, এই তো তুমি দল ঠিক করে ফেলেছো। তাহলে আমিও বাঘাকে সঙ্গে নিয়ে যাই, কি বলো? বিমল এক লাফে ঘরের জানলার দিকে ছুটে গেল, আর একটা জানলা 2 হাত করে খুলে দিল। স্পষ্ট দেখলুম জানলার বাইরে একখানা বিশ্রী কালো কুচকুচে মুখ বিদ্যুতের মতন একপাশে সরে গেল। জানলায় কান পেতে নিশ্চয়ই কেউ আমাদের কথাবার্তা শুনছিল। বিমলও দাঁড়ালো না, ঘরের কোণ থেকে এক গাছা মাথা সমান উঁচু মোটা বাঁশের লাঠি নিয়ে এক ছুটে বেরিয়ে গেল। আমি ঘরের দরজায় খিল লাগিয়ে আড়ষ্ট হয়ে বসে রইলুম। এমন করে যে কতক্ষণ কাটলো নিজেও জানি না। হঠাৎ শুনলাম দমদম করে দরজা ধাক্কানোর আওয়াজ, তারপরে বিমলের গলা ভেসে এলো, কুমার, কুমার, দরজা খোলো। দরজা খুলে দিয়ে লণ্ঠনের আলোতে দেখলাম বিমল হাঁপাচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। লোকটাকে ধরতে পারলে? না। চিনতে পারলে? না চিনতে পারলেও বুঝতে অসুবিধা হয়নি, করালিরই লোক, খুব সম্ভবত ভাড়াটে গুন্ডা। সে কি, ভাড়াটে গুন্ডা লাগিয়েছে? শুধু তাই নয়, হয়তো আমাদের সব কথা শুনেও ফেলেছে। ব্যাপার কিন্তু খুবই গুরুতর। তাহলে উপায়? কিছুই করার নেই, বিপদ আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। তার মানে তুমি বলতে চাইছো করালি তার দলবল নিয়ে আমাদের সঙ্গেই যাবে? ছেড়ে দেবে বলে তো মনে হচ্ছে না। যে করেই হোক আমাদের কালকেই রওনা হতে হবে। কালকেই? তুমি কিন্তু গোয়ার তুমি করছো বিমল। হ্যাঁ করছি, আমি যাবই যাব। তোমার ভয় হলে তুমি বাড়িতে বসে থাকো। আমি কিন্তু কিছুতেই করালির কাছে হার মানব না। যখের ধন আমাদের পেতেই হবে। আহা, তুমি ভুল বুঝছো বিমল, আমি শুধু নিজের জন্য ভয় পাচ্ছি না। ভেবে দেখো, তুমি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো, গভীর বন জঙ্গল, খুনোখুনি হতে পারে, করালিরা দলে ভারী। করালির নিকুচি করেছে, আমার গায়েও কম জোর নেই কুমার, তার সাথে বুদ্ধির জোরও কিছু আছে। করালিকে কেমন নাকানি চোবানি খাওয়াই একবার নিজের চোখেই দেখবে, চলো। আমার তখন রাজি না হওয়ার উপায় থাকলো না। কেমন একটা ঘোর লাগার মতো হলো। বুঝতে পারলাম
জঙ্গল, পাহাড়, বিপদ, এ সব কিছুর ওপর দিয়ে হাতছানি দিচ্ছে চকের ধন। সারা রাত জিনিসপত্র গুছিয়ে ভোরের মুখে ঘণ্টাখানেক গড়িয়ে যথাসময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের দলে রইল বিমলের পুরনো চাকর রামহরি ও আমার কুকুর বাঘা। দুটো বড় বড় ব্যাগ, একটা সুটকেস ও একটা ইকমিক কুকার ছাড়া বিমল আর কিচ্ছু সঙ্গে নিতে দিল না। ব্যাগ দুটোর ভিতরে কিন্তু ছিল না এমন জিনিস নেই। ছুরি, ছোড়া, কাঁচি, দড়ি থেকে শুরু করে প্রায় সব কিছুই। হায় রে, এইভাবে বাড়ি ছেড়ে কোথায় কোন বিদেশে, পাহাড়ে জঙ্গলে বাঘ ভালুক আর শত্রুর মুখে পড়তে চললুম। যাওয়ার সময় মায়ের পায়ে প্রণাম পর্যন্ত করে যেতে পারলুম না। কে জানে এই জীবনে আর কখনো ফিরে এসে মাকে দেখতে পাবো কিনা। একবার মনে হলো বিমলকে বলি, না বিমল ছেড়ে দাও, দরকার নেই, যাব না। কিন্তু পাছে সে আমাকে ভীরু ভেবে বসে। সেই ভয় মনকে শক্ত করে রইলুম। কুমার, কি হলো? মন কেমন করছে? তা একটু করছে বই কি। মায়ের জন্য? দেখো, আজকেই হয়তো তোমার মায়ের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কি করে? আমার প্রশ্নের কোনো উত্তর দিল না বিমল। বারে বারে পিছন ফিরে দেখতে লাগলো। উদ্বিগ্নতার মুখ। কেউ কি আমাদের পিছু নিয়েছে? কাকে দেখছে বিমল, যাকে আমি দেখতে পাচ্ছি না? প্রশ্ন করার ইচ্ছে থাকলেও করতে পারলুম না। সারাটা পথ বিমল একটাও কথা বলল না, অন্যমনস্ক হয়ে রইল। শিয়ালদা স্টেশনে নিশ্চিত হলুম যে করালিরা আমাদের পিছু নিতে পারেনি। বিমলকে সে কথা জানানোয় সে কোনো উত্তর দিল না। গাড়ি ছাড়তে তখনও অনেক দেরি। এদিকে কামরার মধ্যে বেজায় গরম। অগত্যা আমি গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলাম। হঠাৎ একটা কামরার ভিতর আমার নজর পড়ল এবং এবং সঙ্গে সঙ্গে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কামরার মধ্যেও কে? হ্যাঁ, করালি না? আড়াল রেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আধো আলো আধো অন্ধকারে দেখলাম, হ্যাঁ করালি তো। দিব্যি বসে আছে। দুজন মিশকালো গুন্ডার মতো লোকের সঙ্গে হাত পা মুখ নেড়ে কি সব কথাবার্তা বলছে। ভাগ্য ভালো যে সে আমাকে দেখতে পেল না। প্রাণপণে ছুটে এসে নিজেদের কামরায় উঠে পড়ল। কুমার, কি হয়েছে? এরকম ছুটতে ছুটতে আসছো কেন? সর্বনাশ হয়ে গেছে। কিচ্ছু হয়নি কুমার, শান্ত হয়ে বসো। তুমি করালিকে দেখেছো তো? তাতে আর কি হয়েছে? এ তো জানাই কথা যে সে আমাদের সঙ্গ ছাড়বে না। তুমি একদম ভয় পেও না কুমার। বিমল যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিতে পারল, আমি তো পারলুম না। বিমর্ষভাবে এক কোণে বসে রইলুম। বিমল আমার ভাব দেখে মুখ টিপে হাসতে লাগলো। হুইসেল বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। ছেড়ে যাচ্ছি নিজের পুরনো শহর, চেনা পরিচিত মানুষজন। জানি না কপালে কি আছে। জঙ্গলের ভিতর অপঘাতেই কি মরতে হবে? করালির সঙ্গে কত লোক আছে। সে যখন আমাদের পিছু নিয়েছে তখন সহজে কি আর ছেড়ে দেবে? সত্যি কি ভয়ঙ্কর। আমি খালি এইসব কথা ভেবেও নানা রকমের বিপদ কল্পনা করে শিউরে উঠতে লাগলাম। ওদিকে বিমলের তো কোনো ভাবনাই নেই মনে হচ্ছে। কিরকম আরামে বেঞ্চের উপর পা তুলে বই পড়তে লাগলো। কুমার, প্রস্তুত হও। পরের স্টেশন রানাঘাট, এখানেই আমরা নামবো। এ কি, এখন এখন হঠাৎ রানাঘাটে নামবো কেন বিমল? বারে, রানাঘাটে তোমার মামার বাড়ি যেতে হবে না? কি, মাকে প্রণাম করতে হবে তো? হঠাৎ মত বদলালো যে? কিছুই তো বদলায়নি। আজ কি করব কাল থেকেই আমি জানি, কিন্তু তোমায় কিছু বলিনি। বললেই আবার চিন্তা করবে। আমি না সত্যিই কিছু বুঝতে পারছি না বিমল। উফ, বেশ, বুঝিয়ে দিচ্ছি। করালিকে তুমি কামরায় দেখেছ, একই ট্রেন। পিছু নিয়েছে বলে ভয়ও পাচ্ছ। আবার কালকেই তার চর শুনে গেছে যে আমরা আসাম যাব। ওদের একটু নিশ্চিন্ত থাকতে দাও কুমার। এই গাড়িতেই ওরা বসে থাকুক, আমরা বরং রানাঘাটে নেমে পড়ি। কি বলছো তুমি? দিন দুয়েক তোমার মামার বাড়িতে বসে মজা করে একটু পোলাও কালিয়া খাই, আর ওদিকে করালি গিয়ে আমাদের আসামে খুঁজে মরুক। ব্রাভো, কি আইডিয়া! ততদিনে জকের ধন না পেয়ে সে হতাশ হয়ে ফিরে আসবে। আর আমরা তোমার মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সোজা আসামের দিকে যাত্রা করব। আনন্দে মনটা ভরে উঠল। এই না হলে প্রাণের বন্ধু। এরপর গাড়ি রানাঘাটে এসে থামতেই আমরা টপাটপ গাড়ি থেকে নেমে পড়লুম। কেউ আমাদের দেখতেও পেল না। 3 দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমি বিদায় নিলুম। মাকে আমরা জকের ধন আর বিপদ আপদের কথা কিছুই বলিনি। তিনি শুধু জানতেন আমরা আসামে বেড়াতে যাচ্ছি। তবুও মায়ের মন তো। যাবার সময় মা বিমলকে কাছে ডাকলেন। দেখো বাবা বিমল, আমার শিবরাত্রির সলতেটুকু তোমার হাতে সঁপে দিলুম। ওকে একটু সাবধানে রেখো। ভয় কি মা,
কুমার তো আর তোমার কচি খোকাটি নেই, ওর জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ভাবছি না বাবা, তুমি তো যাচ্ছ, কুমারের পাশে বড় ভাইয়ের মতো থেকো কেমন। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি, বিমল আর রামহরি দুগ্গা বলে বেরিয়ে পড়ল। বাঘা আমাদের পেছনে পেছনে আসতে লাগলো। রানাঘাটে এসে আমরা আসল গাড়ি ধরলুম। মনে আর কোনো ভয় রইল না। করালি আর আমাদের পেছনে নেই। অনেক রাতে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। সারাঘাটে এসে আমরা মালপত্র নিয়ে স্টিমার ঘাটে গেলুম। এর আগে কখনো আমি কলকাতার বাইরে পা রাখিনি, তাই স্টিমারে চড়ে পদ্মা পার হতে গিয়ে চারদিকের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আকাশে চাঁদ উঠেছে আর গায়ে রূপলি জ্যোৎস্না মেখে পদ্মা নেচে ফুলে বেগে ছুটে চলেছে। মাঝে মাঝে সাদা ধপধপে বালির চর স্বপ্নের মতো কখনো জেগে উঠছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পর অন্যদিকে মুখ ফেরাতেই দেখি একটা লোক আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার সাথে চোখাচোখি হতেই সে হনহন করে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মনটা যেমন শান্ত ছিল তেমনটা কিন্তু আর রইল না। স্টিমার ঘাটে এসে লাগলো। ট্রেনে উঠে সবাই মিলে শোয়ার ব্যবস্থা করছি, ঠিক সেই সময় হঠাৎ আবার দেখলুম স্টিমারের সেই অচেনা লোকটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে তেমনই আর চোখে আমাদের দিকে চেয়ে আছে। সন্দেহ ঘনীভূত হলো। বিমল বেঞ্চির উপর কম্বল পাতছিল। কাছে গিয়ে ওকে খোঁচা মারলাম। বিমল, জানলা দিয়ে দেখো। এখন কিচ্ছু দেখার নেই কুমার, এখন নাক ডাকিয়ে ঘুমোই চলো। সেটা হলে তো কথাই ছিল না, কিন্তু আবার কেউ আমাদের পিছু নিয়েছে। ওই দেখো, ওই দেখো, এখনো সে দাঁড়িয়ে আছে, যেন পাহারা দিচ্ছে। বিমল এক লাফে জানলার কাছে চলে এলো। হয়তো বিমলকে দেখেই লোকটা তাড়াতাড়ি ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। চিন্তায় পড়া গেল, এই আবার কি? উৎপাত বাড়লো বই কমলো বলে তো মনে হচ্ছে না। করালির চর নয় তো? হতেও পারে, সে হয়তো আমাদের চালাকি ধরে ফেলেছে। এবার উপায়? আচ্ছা দাঁড়াও, একবার নেমে দেখে আসি এই গাড়ির কোনো কামরায় করালি লুকিয়ে আছে কিনা। বিমল আমার চিন্তাটা আরও বাড়িয়ে দিয়ে ঝপ করে প্ল্যাটফর্মের উপর নেমে এগিয়ে গেল। হুইসেল বাজলো গাড়ি ছেড়ে দেওয়ার। এখনও বিমলের দেখা নেই। গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো। গোটা শরীর দুলিয়ে গাড়ি প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করলো। হঠাৎই মনে হলো কেউ একজন ছুটে কামরায় উঠল। এগিয়ে গিয়ে বিমলকে দেখে নিশ্চিন্ত হলাম। তুমি হয়তো বুদ্ধির জোরে বেঁচে যাবে, কিন্তু চিন্তায় চিন্তায় আমি যে মারা পড়বো বিমল। এত চিন্তা করো না কুমার, চলো শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? একটা লোক পিছু নিয়েছে। বাবা দেখো ভাই, প্রত্যেক কামরায় তন্ন তন্ন করে খুঁজলাম, করালি কোথাও নেই। বোধহয় মিছেই সন্দেহ করছি কুমার। বিমলের কথায় কিছুটা নিশ্চিন্ত বোধ করলুম। বিমল বেঞ্চের উপর শটান লম্বা হলো। আমিও শুয়ে পড়লুম। ট্রেনের দুলুনিতে ঘুমে চোখ জুড়িয়ে এলো। গভীর রাত্রি, আকাশে চাঁদ নেই, সব দিকে অন্ধকার। মাথার উপরে তারাগুলো টিপটিপ করে জ্বলছে। তাদের আলোতে আশেপাশে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড়ের মাথা, যেন প্রেতের ছায়া। এই তো আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনে বুদ্ধদেবের এক পাথরের মূর্তি। চারিদিক এত স্তব্ধ যে গায়ে কাঁটা দেয়। বুকটা কেমন কেমন ছমছম করে। কুমার, কুমার দেখেছ বুদ্ধদেবের মূর্তি? এখানেই যখের ধন আছে। হঠাৎ কে খল খল করে হেসে উঠল। সে বিকট হাসির প্রতিধ্বনি যেন পাহাড়ের মাথাগুলো টপকে লাফাতে লাফাতে কোথায় কত দূরে কোন চির অন্ধকারের দেশের দিকে চলে গেল। আমি স্তম্ভিত হয়ে রইলুম। রামহরি আঁতকে উঠে দুহাতে মুখ ঢেকে থুপ করে বসে পড়ল। বাঘা আকাশের দিকে মুখ তুলে ল্যাজ গুটিয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো। একমাত্র সাহসে ভর করে বিমল বলে উঠল, কে কে হাসলো? আবার সেই খল খল করে বিকট হাসি। কে যে হাসছে কিছুই দেখা বা বোঝা যাচ্ছে না। তবে এই হাসি মানুষের নয়। মানুষ কখনো এমন ভয়ানক হাসি হাসতে পারে না। তুমি কে? কে হাসছো? উত্তর দাও। কোথা থেকে যেন এক গম্ভীর অদৃশ্য স্বর ভেসে এলো। কে তুমি? সাহস থাকে তো আমার সামনে এসো। আমি তোমার সামনেই আছি। মিথ্যে কথা, আমার সামনে আছেন শুধু বুদ্ধদেব। আমাকে বুদ্ধদেবের মূর্তি ভাবছো? যে দেখো ছোকরা, আমি সেই জল।
হঠাৎই বুদ্ধদেবের সেই মূর্তিটা একটু একটু নড়তে লাগলো। তার চোখ দুটো যেন থক থক করে জ্বলে উঠল। বিমল বন্দুক তাক করল। মূর্তিটা আবার খল খল করে যেন হেসে উঠল। তোমার তোমার বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না। কিছু হয় কিনা দেখাচ্ছি। খবরদার, তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুঁড়লে তোমারই কিন্তু বিপদ হবে। হোক গে বিপদ, বিপদকে আমি ডরাই না। জানো, আমি আজ হাজার হাজার বছর ধরে এইখানে বসে আছি, আর তুমি কালকের ছোকরা হয়ে আমার শান্তি ভঙ্গ করতে এসেছ। কি চাও তুমি? গুপ্তধন। গুপ্তধন, গুপ্তধন চাও? আরে অহংকার যে! এই গুপ্তধন নিতে এসে এখানে তোমার মতো কত মানুষ মারা পড়েছে তা জানো? ওই দেখো তাদের শুকনো হাড়। আগুনের ভাটার মতো মূর্তির চোখের আলোতে দেখলুম একদিকে মস্ত বড় হাড়ের ঢিপি, হাজার হাজার মানুষের হাড়ে সেই ঢিপি অনেকখানি উঁচু হয়ে উঠেছে। এসব দেখে আমি ভয় পাই না, আমি গুপ্তধন চাই। গুপ্তধন আমি দেব না। দিতেই হবে। গুপ্তধন আমি দেব না। না না না, কিছুতেই দেব না। তাহলে বন্দুকের গুলিতে তোমার আগুন চোখ আমি কানা করে দেব। স্পর্ধা তো কম নয়। তার আগেই তোমাকে এখনই আমি বধ করব। তুমি তো পাথর, এক পাও এগোতে পারো না, আর আমি তোমার নাগালের বাইরে আছি। আমার তুমি কি করবে শুনি? যে দেখো, এখানে চারিদিকেই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে। আমি হুকুম দিলেই এখনই ওরা তোমাকে টিপে মেরে ফেলবে। তাই নাকি? তো তোমার প্রহরীরা কোথায়? এই যে চারদিকে যে পাহাড়গুলো দেখছো, এই প্রত্যেক পাহাড়ই আমার প্রহরী। ওরাও তো পাথর, তোমার মতনই নড়তে পারে না। বাজে কথা না বলে গুপ্তধন আমাকে দাও, নয়তো এখনই গুলি করবো। তবে বল, প্রহরী, প্রহরী! হঠাৎই ঝুপ করে মূর্তির আগুন চোখ নিভে গেল, আর পলকের মধ্যেই অন্ধকারের ভিতর অনেকগুলো পাহাড়ের মতন মস্ত বড় কি যেন লাফিয়ে উঠে আমাদের উপর হুড়মুড় করে এসে পড়ল। বিষম এক ধাক্কায় মাটির উপর পড়ে গেলুম, আর অসহ্য যাতনায় আমি চেঁচিয়ে উঠল, বিমল, 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 বিমল! আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলুম রেলগাড়ির বেঞ্চির উপর থেকে গড়িয়ে আমি নিচে পড়ে গেছি, আর বিমল আমার উপর ঝুঁকে রয়েছে। কুমার, কি হয়েছে? তখনও আমি স্বপ্নের ঘোরে। জক, জক তাহলে চলে গেছে? জকের কথা আবার কি বলছো কুমার? আমি তৎক্ষণাৎ উঠে বসে চোখ কচলে অপ্রস্তুত হয়ে গেলাম। ওহ বিমল, আমি এতক্ষণ একটা বিদঘুটের স্বপ্ন দেখছিলাম, শুনলে তুমি অবাক হবে। আর গাড়ির ভেতরে এখনই যে কাণ্ডটা ঘটে গেল তা মোটেও স্বপ্ন নয়, এবং সেটা শুনলে তুমিও অবাক হবে। সে কি গো? গাড়ির মধ্যে আবার কি ঘটল? চোর এসছিল। চোর? সে কি, বলো কি? হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা লোক আমাদের ব্যাগ হাতড়াচ্ছে। আমি তখনই উঠে তার রগে এক ঘুষি বসিয়ে দিলাম। সে ঠিকরে তোমার গায়ের উপর পড়তেই তুমিও বেঞ্চির তলায় হলে চিৎপাত। লোকটা পড়েই আবার দাঁড়িয়ে উঠল, তারপর চোখের নিমেষে জানলা দিয়ে এক লাফ মেরে বাইরে অদৃশ্য হয়ে গেল। চলন্ত ট্রেন থেকে সে লাফ মারলে? তাহলে নিশ্চয়ই মারা পড়েছে। তুমি এদের জানো না কুমার, কই মাছের প্রাণ। ট্রেন তখন আসতে চলছিল, বেঁচে গেছে হয়তো। আমাদের কিছু চুরি গেল নাকি? মরার মাথাটা। সে কি আবার চুরি গেল? আর তুমি হাসছো? হাসবো না কেন? চোর যেটা নিয়ে পালিয়েছে সেটা তো জাল মরার মাথা। জাল মরার মাথা? সে আবার কি? তবে তোমাকে বলি শোনো,
এরকম বিপদ যে পথে ঘটতে পারে তা আমি আগেই জানতাম। তাই কলকাতা থেকে আসার আগেই পাড়ার এক ডাক্তারের কাছ থেকে আরেকটা নতুন মরার মাথা জোগাড় করেছিলাম। এখানেও আমি আসল মাথায় যেমন অঙ্ক আছে তেমনি অঙ্ক খুঁজে দিয়েছি, তবে এর মানে হচ্ছে একেবারে উল্টো। নকল মাথাটাই ব্যাগের ভেতরে ছিল। আমি জানতাম চোর মরার মাথা চুরি করতে আসবে আর নকলটা নিয়েই সে তুষ্ট হয়ে যাবে, আর হলো তাই। বিমল, বিমল, সত্যি ধন্যী তোমার বুদ্ধি। তাহলে আসলটা কোথায়? আছে আছে, আমার ব্যাগের ভেতর একটা লুকোনো পকেট আছে। ব্যাগটা আমি অর্ডার দিয়ে তৈরি করিয়েছি এবং মরার মাথাটা ওখানেই রেখেছি। কিন্তু আমাদের পেছনে কোন নতুন শত্রু লাগলো বলো দেখি? শত্রু আর কেউ নয়, এ সেই করালিরই কাজ। কি হলো, আবার ভয় পাচ্ছ নাকি? ভয় পাচ্ছি না, তবে ভাবনা হচ্ছে। ভুলটা আসলে আমাদেরই। করালিকে খুব দুর্বল ভেবেছিলাম। এখন থেকে আমাদের সাবধান হতে হবে। রামহরি আর বাঘাকে কাজ ছাড়া করলে চলবে না, একসাথে জোট বেঁধে থাকতে হবে। করালি যখনই জানবে যে সে জাল মরার মাথা পেয়েছে, তখনই তো আমাদের আবার আক্রমণ করবে। করুক না, আমরাও তো প্রস্তুত। সে যদি সাংকেতিক লেখা এখনো পড়তে না পেরে থাকে, তবে কিন্তু এ জাল ধরা তার কর্ম নয়। গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর আমাদের চোখের সামনে দিয়ে চাঁদের আলোয় উজ্জ্বল বন জঙ্গল মাঠের দৃশ্যের পর দৃশ্য ভেসে যাচ্ছে, ঠিক যেন বায়োস্কোপের ছবির পর ছবি। আমার আর ঘুমোবার ভরসা হলো না। বাইরের দিকে চেয়ে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। প্রতি মিনিটেই গাড়ি আমাদের দেশ থেকে দূরে, আরও দূরে নিয়ে গিয়ে ফেলছে। কত অজানা বিপদ আমাদের মাথার উপর অদৃশ্যভাবে ঝুলছে। জানি না এ পথ দিয়ে এই জীবনে কখনো দেশে ফিরতে পারবো কিনা। আমাদের পথের রূপ ভোলার নয়। একে একে পার করলুম অনেক জায়গা। শ্রীহট্ট পৌঁছে প্রধান নদী সুরমা পার হওয়ার জন্য স্টিমার চাপতে হলো। আমাদের পৌঁছাতে হবে ছাতক। এই ছাতকে এসেই লোমকূপ খাড়া হয়ে গেল। এখানে এসেই দেখলুম খাসিয়া পাহাড়। কি অপরূপ তার দৃশ্য! নীল রঙের প্রকাণ্ড মেঘের মতো দৃষ্টির সীমা জুড়ে আকাশের খানিকটা ঢেকে খাসিয়া পাহাড় দাঁড়িয়ে আছে। যতদূর নজর যায় পাহাড়ের যেন আর শেষ নেই। পাহাড়ের কথা আমি বইতেই পড়েছিলাম, কিন্তু চোখে কখনো দেখিনি। পাহাড় যে এত সুন্দর তা আমি জানতুম না। আমার মনে হতে লাগলো খাসিয়া পাহাড় যেন আমাকে ইশারা করে কাছে ডাকছে। ইচ্ছে হলো তখনই এক ছুটে তার কাছে চলে যাই। সন্ধ্যের সময় খানিক গল্পগুজব করে আমরা শুয়ে পড়লুম। বেশ একটু শীতের আমেজ দিয়েছিল। লেবের ভেতর ঢুকে কি আরামই না পেলুম। ঘুমিয়ে নাও ভাই, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নাও। কাল এমন সময় আমরা খাসিয়া পাহাড়ে, এমন আরামের ঘুম আর হয়তো হবে না। কিন্তু আমরা তো ঘুমোবো, পাহারা দেবে কে? সে ব্যবস্থা আমি করেছি। দরজার বাইরে বারান্দায় রামহরি আর বাঘা শুয়ে আছে। তার উপরে দরজা জানলাগুলো আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছি। যাক, যদিও শত্রু দেখা নেই, তবু সাবধানে থাকাই ভালো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ভয় চেঁচিয়ে উঠলুম। উঠতে গিয়েও উঠতে পারলাম না। আমার আমার বুকের ওপর কে যেন চেপে বসে আছে। বিমল, বিমল! চালাই না, গলা টিপে মেরে ফেলবো। গলা ছাড়ো, গলা ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা ছাড়লাম, চেঁচালেই কিন্তু মরবে। সেই ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমার বুকের ওপর কে চেপে বসে আছে? এ কি ভূত না মানুষ? ঘরের অন্য কোনো খানেও একটা ধস্তাধস্তির আওয়াজ শুনলাম। তারপরে একটা গোঙানির আওয়াজ, কি যেন কি দিয়ে কাকে মারলো। তারপর আবার সব চুপচাপ। এই শম্ভু, কি ব্যাপার কি? হ্যাঁ বাবু, এ ছোঁড়ার গায়ে খুব জোর। আরেকটু হলেই আমাকে বুক থেকে ফেলে দিয়েছিল আর কি। আমি লাঠি দিয়ে এক ঘায়ে ঠান্ডা করে দিয়েছি। একেবারে শেষ হয়ে গেল নাকি রে? হ্যাঁ, না না, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। আচ্ছা তাহলে আমি আলোটা জ্বালিয়ে। ছায়া ছায়া লোকটা দেশলাই জেলে ধরল। সেই আলোতে দেখলাম সেই লোক স্টেশনে আর স্টিমারে যে গোয়েন্দার মতো পিছু নিয়ে আমার পানে তাকিয়েছিল। কে হে সাত? ফ্যাল করে তাকিয়ে আছো যে, আমাকে চিনতে পেরেছো নাকি? আমি কোনো জবাব দিলুম না। লোকটা তখনও আমার বুকের ওপরে চেপে বসে আছে। ঘাড় ঘোরাতেই দেখতে পেলুম
ঘরের আরেক কোণে বিমলের দেহ স্থির হয়ে পড়ে আছে, দেহে প্রাণের কোনো লক্ষণ নেই। দরজা জানলাগুলোর দিকে তাকিয়ে দেখলাম সব বন্ধ। তবে এরা ঘরের ভেতরে এলো কেমন করে? বাতি হাতে লোকটা আমার কাছে এগিয়ে এলো। তা ছোকরা, ভারী চালাক হয়েছ না, জকের ধন আনতে যাবে। এখন কি হয় বলো দেখি। কে কে তোমরা? এত পরিচয় তোমার তো দরকার নেই। কি চাও? পকেট বই চাই, পকেট বই। তোমার ঠাকুরদার সেই যে পকেট বই, ওইটা যত্ন করে লুকিয়ে রেখেছো, তাই তো? ওটাই আমাদের দরকার। মরার মাথা আমরা পেয়েছি, এখন পকেট বইখানা না পেলে কি চলে বলো? বের করো, কোথায় পকেট বই? বের করো, বের করো, তাড়াতাড়ি বের করো। আমি কোনো উত্তর দিলুম না। এই এই ছোকরা, চুপ করে আছো কেন? শিগগির বলো পকেট বই কোথায়। এলে আমার হাতে কি দেখেছো তো? এ দেখো, এ দেখো, বাতির আলোয় কেমন জল জল করছে আমার ছোড়াটা, দেখছো? হ্যাঁ, ওই ব্যাগের ভেতর পকেট বইটা আছে, ওই ব্যাগের ভেতর। পথে এসো বাবা, পথে এসো। শম্ভু, ব্যাগটা খোলো তো, খোলো। বাবু, এ তো ব্যাগের চাবি বন্ধ। এই, ব্যাগের চাবি কোথায়? আমি কিছু বলবার আগে বিমল হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠল, বলল, চাবি আমার হাতে। বলেই সে হাত তুলল। তার হাতে বন্দুক। বন্দুক দেখে লোকগুলো যেন হতভম্ব হয়ে গেল। আমি অবাক হয়ে গেলুম। সে বন্দুক বাগিয়ে ধরল। যে এক পা নড়বে তাকে আমি গুলি করে মারব। যার হাতে বাতি ছিল সে হঠাৎ বাতিটা মাটির উপর ফেলে দিল। সমস্ত ঘর আবার অন্ধকার। সঙ্গে সঙ্গে একটা আগুনের ঝলকানি, দুম করে বন্দুকের আওয়াজ, বলে কারো ছিটকে পড়ার শব্দ। আমার বুকের ওপরে যে চেপে বসেছিল সেও আমাকে ছেড়ে দিল। তারপরে দরজা খোলার শব্দ, বাঘার ঘেউ ঘেউ, রামহরির গলার আওয়াজ। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। বিছানার ওপর আচ্ছন্ন অবস্থায় আমি বসে পড়লাম। কুমার, আলো জ্বালো শিগগিরই। কিন্তু কিন্তু বিমল, ওরা? আরে ভয় নেই, আলো জ্বালো, ওরা পালিয়েছে। ওই তো রামহরি আলো নিয়ে এসছে। বিমল মেঝের দিকে ঝুঁকে কি যেন দেখতে লাগলো। টার্গেটটা একটুর জন্য ফসকেছে কুমার। বোধহয় গুলিটা ঠিক জায়গায় লাগেনি। ব্যাপার কি বাবু? ব্যাপারটা তো অল্প কথায় ঠিক বোঝানো যাবে না রামহরি। জানলা দরজা সব বন্ধ, অথচ ঘরের ভেতরে শত্রু। এবারই আশ্চর্যের ব্যাপার। যখন আমরা ও ঘরে খেতে গিয়েছিলাম, রাস্কেলগুলো তখনই ফাঁক বুঝে এ ঘরে ঢুকে খাটের তলায় ঘুপটি মেরে লুকিয়েছিল। ঠিক বলেছ বিমল, কিন্তু তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ দাঁড়িয়ে উঠলে কি করে? আমি মোটেই অজ্ঞান হইনি, অজ্ঞান হবার ভান করছিলাম, চুপচাপ পড়েছিলাম। ভাগ্য ভালো বন্দুকটা আমার বিছানাতেই ছিল। এমন সময় বাঘা লেজ নাড়তে নাড়তে যখন ঘরে এলো, তখন দেখি ওর মুখে রক্তের দাগ। ভালো করে দেখে বুঝলাম এ অন্য কারুর রক্ত। তার মানে বাঘা ওদের কাউকে ওর দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসছে। সাবাস বাঘা, সাবাস। জানলার বাইরে চোখ গেল। দেখলাম খাসিয়া পাহাড়ের স্বর্গীয় দৃশ্য। সে যেন নিঝুম রাতের চাঁদের আলো মেঘে স্থির ছবির মতো দাঁড়িয়ে রয়েছে। আমি আমি এমন দৃশ্য আগে কখনো দেখিনি। বিভোর হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। কি দেখছো কুমার? স্বপ্ন? স্বপ্ন নয়, এ ঘোর বাস্তব। দেখো কুমার, হাতের কাছেই খাসিয়া পাহাড়, বুদ্ধ মন্দির, যখের ধন। তুমি কি বলতে চাও আমরা এই পর্যন্ত এসে খালি হাতে ফিরে যাব? না বিমল, না, ফিরবো না, কিছুতেই না। ভেরি গুড, কাল আমরা ওখানে যাব। আজ আর কোনো কথা নয় কুমার, চলো শুয়ে পড়া যাক। ঠিক, গুপ্তধন আমাদের চাই। এই রহস্যের সমাধান করে তবেই ফিরব। চেরাপুঞ্জি থেকে শিলং শহর প্রায় 16 ক্রোশ তফাতে। এই পথটা মোটর গাড়ি করে যাওয়া যায়, তবে আমরা হাঁটার পথ ধরলাম, কারণ জানা পথ ধরলে শত্রুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বেশি। পথের যেদিকেই চাই কেবলই পাহাড়, ছোট বড় মাঝারি নানান আকৃতি। কোনো কোনো পাহাড়ের গা থেকে ছোট ছোট ঝর্ণা ঝিরঝির করে ঝরে পড়ছে। কোথাও বা পথের দুপাশে গভীর খাদ। এসব খাদের পাশে চলতে গেলে প্রতিপদেই ভয় হয়। এই বুঝি টোলে পা ফসকে অতল পাতালের ভিতর অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে বিশেষ করে চোখে পড়ে সরল গাছের স্বাদ। এত সরল গাছ আমি আর কখনো দেখিনি। সমস্ত পাহাড়ই যেন তারা একেবারে দখল করে নিতে চায়। নির্জন পাহাড়, মাঝে মাঝে কখনো কেবল দু একজন কাঠুরের সঙ্গে দেখা হচ্ছে। তারা জাতে খাসিয়া। তাদের সাথে গোর্খাদের চেহারার অনেক মিল আছে। যাই হোক, এখানে এসে একটা বিষয় আমরা খুব নিশ্চিন্ত হয়েছি।
এতদিনেও করালির দলের আর কোনো সারা শব্দ পাইনি। হয়তো তারা এখন আমাদের ধরার জন্য শিলং শহরে গিয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে মরছে। কেমন জব্দ! বিমল আজ 2টো বনমোরগ শিকার করেছে। সেটা খাওয়ার কথা ভাবতে ভাবতে বেশ খুশি মনে পথ চলেছি। সারাদিন চলার পর পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে অস্ত গেল সূর্য। বিমল, সারাদিন পথ চলে পা টাটিয়ে উঠেছে, খিদেও পেয়েছে খুব। আজকের মতো বিশ্রাম করা যাক নাকি? সে কি, কেন? চারিদিকে দৃশ্য তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না আবার? এত ভালো লাগছে যে দেখে দেখে স্বাদ আর মিটছে না। কিন্তু এই খিদের মুখে রাম পাখির গরম মাংস এর চেয়েও ঢের ভালো লাগবে বলে মনে হচ্ছে। তা তো লাগবে বটেই, কিন্তু সামনে দেখছো কি? ওই যে ঝর্ণাটার পাশে পাহাড়টার গায়ে কেমন বড় একটা গর্ত। হ্যাঁ তাই তো, এ তো মনে হচ্ছে একটা গুহা। বাহ, দিব্য আশ্রয় পাওয়া গেল। এই গুহার ভেতরেই আজ রাতটা বেশ কাটিয়ে দেওয়া যাবে। রামহরি, আমাদের ব্যাগপত্র সব এখানেই রাখো। আমাদের প্রত্যেকের পিঠেই কম বেশি মোট ছিল, সেগুলো সব একে একে নামিয়ে রাখা হলো। গুহার ভেতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রামহরি রান্নার জন্য আগুনের ব্যবস্থার উদ্যোগ করতে লাগলো। তা দেখে বিমল এগিয়ে এলো। এখানে আগুনের জন্য কিচ্ছু ভাবতে হবে না, দাঁড়াও, তোমাদের একটা মজা দেখাচ্ছি। এই বলেই একটা কুড়ুল হাতে করে বেরিয়ে গেল। আমি আর রামহরি ছুরি নিয়ে তখনই মোরগ দুটোকে রান্নার উপযোগী করতে বসে গেলুম। বাঘাও 2 পায়ে ভর দিয়ে বসে ল্যাজ নাড়তে নাড়তে লোলুপ চোখে ঘাড় মেকিয়ে খুব উৎসাহে আমাদের কাজ দেখতে লাগলো। খানিক পরেই বিমল একরাশ কাঠ ঘাড়ে করে ফিরে এলো। এই যে ঘাড়ে করে এতগুলো কাঠ নিয়ে এলে, এর মধ্যে মজাটা কি আছে শুনি? আমিও না হয় যেতুম তোমার সঙ্গে। আছে আছে, মজা আছে, দেখোই না। দেশলাইটা দাও, দেখাচ্ছি। বিমল কিছু শুকনো পাতা জড়ো করে দেশলাই ধরিয়ে আগুন জেলে যেই না একখানা কাঠ তার উপর ধরল, অমনি তা দপ করে জ্বলে উঠল। আমি অবাক হয়ে দেখতে লাগলুম, সেটা ঠিক একটা মশালের মতোই দাউ দাউ করে জ্বলতে লাগলো। বাহ, বেশ মজার ব্যাপার তো। এত সহজে জ্বলে! এ কি কাঠ? এ হচ্ছে সরল কাঠ। এই কাঠে একরকম তেলের মতো রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। এর আরেক নাম ধূপ কাঠ। রামহরি সেই সরল কাঠেই উনুন ধরিয়ে রামপাখির মাংস যা রান্না করতে লাগলো, তার লোভনীয় ম ম করা গন্ধে আমাদের পাগল হওয়ার জোগাড়। আমরা দুজনে গুহার ধারে বসে গল্প করতে লাগলুম। তখন সন্ধে নেমে গেছে। বিমল আমাদের হঠাৎ করেই ভূতের গল্প শোনাতে শুরু করলো। আবছায়া মাখা জ্যোৎস্নার আলোতে সামনের পাহাড়, বন, ঝর্ণা আর সেই ভূতের গল্প সব মিলিয়ে কেমন যেন এক অতি প্রাকৃতিক পরিবেশের মধ্যে ডুবে যেতে লাগলাম। বিমলের গল্পটা যেমন ভয়ঙ্কর, তেমনই রোমাঞ্চে ভরা। ওই নির্জন পাহাড়ে রাতের আবছায়ায় বিমলের গল্প শুনে আমার গাটা কেমন ছমছম করতে লাগলো। গুহার বাইরে আর চাইতেই ভরসা হলো না। কে জানে সেখানে ঝোপঝাড়ের মধ্যে কোন বিদঘুটে চেহারা উঠ পেতে হয়তো বসে আছে। ভয় এমন চেপে বসলো যে রামহরির সুস্বাদু মাংস রান্নাও তেমন করে উপভোগ করতে পারলুম না। যাই হোক, খাওয়া দাওয়ার পর গুহার বাইরের দিকে বিমল অনেকগুলো সরল কাঠ ছড়িয়ে দিল, যাতে কোনো জীবজন্তু আগুন পেরিয়ে গুহায় ঢুকে না পড়তে পারে। ঠিক হলো আমরা পালা করে রাত জেগে পাহারা দেব। তাই প্রথমে আমি আর রামহরি গায়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। মাঝরাতে বিমল আমাকে ঠেলে তুলে দিল। কুমার, কুমার, উঠে পড়ো, উঠে পড়ো, এবার তোমার জাগার পালা। গুহার সামনের আগুন নিভে আসছিল। আরও খানকত কাঠ তাতে ফেলে দিয়ে কোলের উপরে বন্দুকটা দিয়ে দেয়ালে ঠেস দিয়ে বসলুম। চাঁদ সেদিন মাঝরাতের আগেই অস্ত গিয়েছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। পাহাড়, বন, ঝোপঝাড় সমস্ত মুছে দিয়ে জেগে আছে খালি অন্ধকারের এক সীমাহীন দৃশ্য। আর তারই ভিতর থেকে শোনা যাচ্ছে ঝর্ণার অশ্রান্ত ঝরঝর, শত শত গাছের একটানা মরমর, লক্ষ লক্ষ ঝিঁঝির একঘেয়ে ঝিঁঝির শব্দ। হঠাৎ আরেকটা অদ্ভুত শব্দ আমাকে ভীষণ চমকে দিল। ঠিক যেন অনেকগুলো আঁতুড়ের শিশু একসাথে কেঁদে চলেছে। আমার বুকটা ধড়ফড় করে উঠল। এই নিশুত রাতে এমন বন বাদারে এতগুলো মানুষের শিশু এলোই বা কোথা থেকে? একে গহন বনের এক থমথমে রাত্রে, তার উপরে আবার এই বেয়ারা চিৎকার। মনের ভেতর জেগে উঠল যত সব অসম্ভব কথা। ভয়ে সিঁটিয়ে ভাবছি আরেকটু কোণ ঠেসে বসা যাক। এমন সময় ও কি, গুহার বাইরে অন্ধকারের ভিতরে দুটো জ্বলন্ত কয়লার মতন চোখ এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে। ভয় আমার প্রাণ উড়ে গেল। এ কে? পিশাচ না আর কিছু? ধীরে ধীরে চোখ দুটো আরো কাছে এগিয়ে এসে আবার স্থির হয়ে রইল। আমার মনে হলো আধার সমুদ্রের সাঁতার কাটছে যেন দুটো আগুনের ভাটা। আমি আর স্থির থাকতে পারলাম না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বন্দুকটা কোনো রকমে তুলে তার ঘোড়া টিপে দিল। গুরুম করে ভীষণ এক আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে জ্বলন্ত চোখ দুটো নিভে গেল। বন্দুকের শব্দে বিমলা রামহরি প্রায় একই সাথে জেগে উঠল। কুমার, কুমার,
কি হলো? পিশাচ, পিশাচ! পিশাচ? কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভয়ানক এক পিশাচ এসে দুটো জ্বলন্ত চোখ মেলে আমার দিকে তাকিয়েছিল। আমিও তাই বন্দুক ছুঁড়ে দিয়েছি। বিমল তখনই আমার হাত থেকে বন্দুকটা টেনে নিল। তারপর একটা লণ্ঠন নিয়ে আগুন টপকে বাইরে বেরিয়ে গেল। আবার কিছুক্ষণ পরেই ফিরে এলো। গুহার বাইরে তন্ন তন্ন করে খুঁজে এলাম কুমার, কোথাও কিচ্ছু নেই। তুমি মিথ্যাই ভয় পেয়েছো। এমন সময় আবার সেই ভুতুরে খোকারা কোত্থেকে যেন কেঁদে উঠল। বিমল, বিমল, শুনতে পাচ্ছ? কি? ওই যে ভূতের ছানারা কাঁদছে। রামহরি, তুমিও শুনতে পাচ্ছ না? আমার কথা শুনে বিমল আর রামহরি দুজনেই একসঙ্গে হো হো করে হাসতে শুরু করে দিল। কি হলো? তোমরা হাসছো যে? এটা কি হাসির কথা? বাবা, শহরের বাইরে তো পা রাখুনি কখনো ভায়া, তাই শহর ছাড়া দুনিয়ার কথা কিছুই জানো না। এখনো একটি আস্ত বুড়ো খোকা হয়ে আছো। যা শুনছো তা ভূতের খোকার কান্না নয়, বকের ছানার ডাক। বকের ছানার ডাক? হ্যাঁ গো হ্যাঁ, কাছেই কোনো বকের বাসা আছে। বকের ছানার ডাক অনেকটা কচি ছেলের কান্নার মতো। বিজয় অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু সেই জ্বলন্ত চোখ দুটো তো মিথ্যে নয়। বিমল যতই উড়িয়ে দিক, আমি সচক্ষে দেখেছি। আর আমি যে ভুল দেখিনি তা দিব্যি গেলে বলতে পারি। তবে আর যা বোকা বনে গেছি, তাতে এদের কাছে আপাতত সেই ব্যাপারে উচ্চবাচ্য না করাই ভালো। পরের দিন সকালে উঠে দেখি আরেক মুশকিল। রামহরির কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। কাজেই সেদিন আমাদের সেখানেই থেকে যেতে হলো। জ্বর গায়ে রামহরি তো আর পথ চলতে পারবে না। ক্রমাগত পথ চলে চলে আমাদেরও শরীর বেশ কাহিল হয়ে পড়েছিল। কাজেই এই হঠাৎ পাওয়া ছুটিটা নেহাত মন্দ লাগলো না। সেদিনও বিমল দুটো পাখি মেরে আনলো। নিজের হাতেই আমরা রান্নার কাজটা সেরে নিলাম। সন্ধে হওয়ার সাথে সাথে কালকে রাতে সেই ভুতুড়ে ব্যাপারটার কথা আমার আবার মনে পড়ে গেল। বিমলের কাছে সে কথা তুলতেই সে হেসে উড়িয়ে দিল। আমি কিন্তু অত সহজে মনটাকে হালকা করে ফেলতে পারলুম না। আমি যে সচক্ষে দেখেছি, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভাবরে, সেদিনও সরল কাঠের আগুন জেলে গুহার মুখটা আমরা বন্ধ করে দিলাম। আজ রামহরির অসুখ, কাজেই আমাদের দুজনকেই পালা করে পাহারা দিতে হবে। আজও প্রথম রাতে বিমলই পাহারার ভার নিল। যখন আমার পালা এলো তখন গভীর রাত্রি। আজও চাঁদ ডুবে গেছে। আর অন্ধকারের বুকের ভেতর থেকে নানান অস্ফুট ধ্বনির সঙ্গে গতকাল রাতে সেই বকের ছানাদের কান্নার শব্দও শোনা যাচ্ছে। গুহার মুখের আগুনটা কমে আসছে দেখে আমি কতকগুলো চেলা কাঠ তার ভিতরে ফেলে দিলাম। তারপরেই শুনলুম কেমন একটা শব্দ। গুহার বাইরে কে যেন খড়মড় করে শুকনো পাতা মারিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রাণপণে তাকিয়েও সেই খুঁটখুঁটে অন্ধকারের মধ্যে বিন্দু বিসর্গ কিছুই দেখতে পেলুম না। শব্দটাও একটু পরে থেমে গেল। কিন্তু আমার বুক ঠিপ ঠিপ করতে লাগলো। আমি তাড়াতাড়ি বাঘাকে জাগিয়ে দিলুম। বাঘা উঠে একটা লম্বা হাই তুলে আমার পাশে এসে বসল। এক হাতে তার গলাটা জড়িয়ে ধরে আমি কিছুটা আশ্বস্ত হলুম। আবার সেই শব্দ। বাঘার দিকে চেয়ে দেখলুম তারও দুই কান খাড়া হয়ে উঠেছে। সে ঘাড় বাঁকিয়ে শব্দটা শুনছে। তারপরে সে এক লাফে গুহার মুখে গিয়ে পড়ল। কিন্তু আগুনের জন্য বাইরে যেতে না পেরে সেখানে দাঁড়িয়ে গড়গড় করতে লাগলো। তার গজরানিতে বিমলের ঘুম ভেঙে গেল। কি হয়েছে কুমার? বাঘা অমন করছে কেন? শুনতে পাচ্ছ না? মনে হচ্ছে বাইরে কে যেন হাঁটাচলা করছে। আমার হাত থেকে বন্দুকটা নিয়ে বিমল আস্তে আস্তে এগিয়ে গেল গুহার মুখটার দিকে। আমিও বিমলকে অনুসরণ করলুম। শব্দটা তখন থেমে গেছে। কিন্তু ওটা কি? আবার যে সেই দুটো জ্বলন্ত চোখ অন্ধকারের ভিতর থেকে কটমট করে আমাদের দিকে তাকিয়ে আছে। বাঘা ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠল, বিমল, বিমল, এবার দেখতে পাচ্ছ? বিমল কিছু বলল না। চোখ দুটো থেকে বন্দুকটা ফিরিয়ে এক মনে টিপ করতে লাগলো। আগুনের ভাঁটার মতো চোখ দুটো আস্তে আস্তে এগিয়ে আসছিল। হঠাৎ বিমলের বন্দুকের প্রবল আওয়াজ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন। তারপরে সব চোখ দুটো আর দেখা গেল না। এই চোখ দুটোই তুমি তখন দেখেছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তোমার বিশ্বাস হলো তো? তা হয়েছে বটে, কিন্তু এ চোখ পিশাচের নয়, বাঘের চোখ। কি? বাঘ? বোধহয় এতক্ষণে সে লীলা খেলা সাঙ্গ করেছে, তবু বলা তো যায় না। আজ রাতে আর বাইরে গিয়ে কাজ নেই। কি জানি, একেবারে যদি মরে না থাকে। আহত বাঘ কিন্তু ভয়ানক জীব। পরদিন সকালে আলো ফুটতেই দেখলুম বিমল যা বলেছে ঠিক তাই। গুহার মুখ থেকে খানিকটা দূরে পাহাড়ের উপরে একটা মৃত বাঘ পড়ে রয়েছে। আমরা মেপে দেখলুম পাক্কা 6 হাত লম্বা। বিমলের কি আশ্চর্য টিপ! বন্দুকের গুলি ঠিক বাঘটার কপালের মাঝখানে গিয়ে লেগেছে। দিন 3 পরে রামহরির অসুখ সেরে গেল।
আমরাও আবার যাত্রা শুরু করলাম। কুমার, আমি একটু এগিয়ে যাই, তোমরাও পা চালিয়ে এসো। আজকের পেটের খোরাক তো কিছু জোগাড় করতে হবে, দেখি কিছু মেলে কিনা। বিমল বন্দুকটা কাঁধে নিয়ে হনহন করে এগিয়ে চলল। খানিক পরে আঁকাবাঁকা পথের ধারে তাকে আর দেখা গেল না। পাহাড়ি চড়াই রাস্তায় আমরা হাঁটছিলাম বটে, কিন্তু রামহরির শরীর বেশ কাহিল, সে তাড়াতাড়ি চলতে পারছিল না, তাই বাধ্য হয়ে আমাকে তার সঙ্গে সঙ্গে থাকতে হলো। সেদিনের সকালের রোদ যেন পাহাড়ের বুকে কাঁচা সোনার মতো মিঠে হাসি ছড়িয়ে দিয়েছে। হরেক রকম পাখির গান আর পাহাড়ি বনফুলের শোভা দেখতে দেখতে আমরা পথ চলতে লাগলাম। হঠাৎ রামহরির চিৎকারে আমার চমক ভাঙল। ছোট বাবু, এদিকে দেখুন। আমি রামহরির দিকে এগিয়ে গেলাম। সে আঙুল দিয়ে মাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। মাটিতে একটা বন্দুক পড়ে আছে। তাই তো, এ তো বিমলের বন্দুক। পথের মাঝখানে বন্দুক ফেলে বিমল গেল কোথায়? সে তো বন্দুক ফেলে যাওয়ার পাত্র নয়। ব্যাপারটা সুবিধের মনে হলো না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বাঘা দেখি এক মনে একটা জায়গা শুকছে আর কাতর স্বরে কুই কুই করছে। এই বাঘা, কি হয়েছে? এমন করছিস কেন? বাঘার কাছে এগিয়ে যেতেই দেখি সেখানে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। হায় 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 হায়, খোকা বাবু নিশ্চয় কোনো বিপদে পড়েছে। আমারও তাই মনে হচ্ছে রামহরি, কিন্তু বিপদটা যে কি সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো ছোট বাবু, এই জঙ্গলি পথে বাঘ ভাল্লুক তো সবই আছে। বাঘে মানুষ খায়, কিন্তু ব্যাগ তো আর নিয়ে যায় না। আমার স্থির বিশ্বাস রামহরি বিমল বাঘের মুখে পড়েনি, তাহলে বন্দুকের সঙ্গে তার ব্যাগটাও এখানে পড়ে থাকতো। তাহলে খোকা বাবু কোথায় গেলেন? সেটাই তো ভাবছি। খোকা বাবু, খোকা বাবু, কোথায় গেলে গো খোকা বাবু? চুপ চুপ চুপ, একদম চুপ, চেঁচিও না রামহরি। আমার মনে হচ্ছে বিমল শত্রুর হাতে পড়েছে। তুমি এমন করে চেঁচালে আমরাও বিপদে পড়ব। এবার কি হবে বাবু? তুমি এখানে চুপ করে ঝোপের আড়ালে লুকিয়ে থাকো। বাঘাকেও তোমার কাছে ধরে রাখো, দেখেও যেন চিৎকার না করে। আমি একবার চারপাশটা দেখে আসছি, কেমন? আমার কথা শুনে রামহরি বাঘাকে নিয়ে গা ঢাকা দিল। প্রথমে কোন দিকে যাবো আমি তা বুঝতে পারলুম না, কিন্তু একটু পরেই দেখলুম খানিক দূরে আরও রক্তের দাগ রয়েছে। আরও খানিক এগিয়ে গিয়ে দেখলুম আরও রক্তের দাগ। তৃতীয় দাগের পরেই একটা ঝোপের পাশে খুব সরু পথ। সেই পথের উপরে লম্বা দাগ, যেন কারা একটা মস্ত বড় মোট ধুলোর উপর টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমি সেই সরু পথ ধরলুম। সে পথেও মাঝে মাঝে রক্তের দাগ দেখে বুঝতে অসুবিধে হলো না যে এই দিকে গেলেই বিমলের দেখা পাওয়া যাবে। কিন্তু মনের মধ্যে তোল পার হতে শুরু করলো। বিমল বেঁচে আছে তো? এ রক্ত কার? তাকে ধরে নিয়ে গেলই বা কারা? সে কি ডাকাতের হাতে পড়েছে? এসব কথার উত্তরই বা কে দেবে? হঠাৎ আমার পা থেমে গেল। চিন্তা ভাবনার জাল ছিন্ন হয়ে গেল। খুব কাছেই যেন কাদের গলা শোনা যাচ্ছে। আমার হাতের বন্দুকটা একবার পরখ করে দেখলুম, তার 6টা ঘরেই টোটা ভরা আছে। ঝোপের পাশে গুড়ি মেরে খুব সন্তর্পণের সামনের দিকে অগ্রসর হলুম। আর বেশি এগোতে হলো না। সরু পথটা যেখানে শেষ হয়েছে সেখানে খানিকটা খালি জমি, তারপরেই পাহাড়ের খাদ। যে দৃশ্য দেখলাম জীবনে তা ভুলব না। সেই খোলা জমির উপরে জনা কয়েক লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনকে দেখেই চিনলুম, করালি। আরেকদিকে পাহাড়ের খাদের ধারে একটা বড় গাছ হেলে পড়েছে। তারই তলায় পড়ে রয়েছে বিমলের দেহ। তার মাথা ও মুখ রক্ত মাখা, হাত ও কোমরে দড়ি বাঁধা। বিমলের ওপর হুমড়ি খেয়ে বসে আছে একটা লোক। পাশ থেকে করালি চিৎকার করে উঠল, বিমল, এখনো সময় আছে, কথা জবাব দাও। পকেট বইটা কোথায়? হ্যাঁ, পকেট বইটা কোথায়? কি হলো, কথা বলছো না যে? তাহলে কি মরতে চাও? করালিকে এখনো তুমি চিনতে পারোনি ভায়া? শম্ভু, এই শম্ভু। যে লোকটা করালির দিকে এগিয়ে গেল তাকে খুব চেনা চেনা মনে হলো। ঘন আবছায়া অন্ধকারে ছাতকের ডাক বাংলোর কথা মনে পড়ে গেল। ওখানেই কি দেখেছিল মেয়েকে? চারপাশে যে আমরা শত্রু পরিবেষ্টিত হয়ে আছি তা বুঝতে এতটুকু অসুবিধে হলো না। দেখ শম্ভু, আর 1 মিনিটের মধ্যে বিমল যদি আমার কথার জবাব না দেয় তাহলে ওকে তুলে খাদের ভেতর ছুঁড়ে ফেলে দিন। কয়েক সেকেন্ড কেটে গেল, মনে হলো যেন কয়েক ঘন্টা। উত্তর কেন দিচ্ছে না বিমল? বিমল, এই শেষবার তোমাকে বলছি, যদি সাড়া না দাও তবে তোমার কি হবে বুঝতে পারছো তো? একেবারে 1000 ফুট নিচে পড়ে তোমার দেহ গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে, একটা চিহ্ন পর্যন্ত থাকবে না।
পকেট বই পেয়ে গেলে কি তুমি আমায় ছেড়ে দেবে? এই তো এতক্ষণে মুখে কথা ফুটেছে। করালি যা বলে তাই করে। দিয়ে দাও দেখি বাবা পকেট বইটা। আমার আমার ব্যাগের মধ্যে একটা জামার ভেতর দিকের পকেট খুঁজলেই তুমি ওই পকেট বইটা পাবে। ও, তোমার ব্যাগে চোরা পকেটও আছে তাহলে? সেসব জানলে তো এত কিছু দরকার হতো না। জানার জন্য একটা জিনিস দরকার হয় করালি, সেটা হলো মগজ। করালির তখন বিমলের এসব কথা শোনার কোনো সময় ছিল না। বিমলের ব্যাগটা হাত রেসে ঠিক বার করে ফেললো পকেট বইটা। তার মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। এই বিপদেও করালির হাসি দেখে আমার হাসি পেল, কারণ আমি জানি পকেট বই থেকে পথের ঠিকানার কথা বিমল আগেই মুছে দিয়েছে। বিমল এবার কোনো রকমই উঠে দাঁড়ালো। করালি, তোমার যা পাওয়ার তা তো পেয়েছো, এবার তাহলে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব বই কি, শত্রুর শেষ রাখতে নেই। শম্ভু, ছোঁড়াকে নিশ্চিন্তপুরে পাঠিয়ে দে। করালি, শয়তান, তুমি কথা দিয়েছিলে যে তুমি যা বলো তাই করো। সেটাই করা হচ্ছে। চোখের সামনে দেখলুম শম্ভু বিমলকে ধরে হিড় হিড় করে টেনে খাদের ধারে নিয়ে গিয়ে একেবারে ঠেলে ফেলে দিল। বিমলের দেহ ঝুপ করে নিচের দিকে পড়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার চোখের উপর নেমে এলো একটা অন্ধকারের পর্দা। মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে যেতে আমি শুনতে পেলুম করালির সেই ভীষণ অট্ট হাসি। তারপর আর কিছুই মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। যখন জ্ঞান হলো, রামহরি আমার মুখের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। আমাকে চোখ চাইতে দেখে সে হাঁপ ছেড়ে বাঁচলো। কি হয়েছে ছোটবাবু? হ্যাঁ, অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? কেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম প্রথমটা মনে পড়ল না। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তা তো মনে পড়ছে না। তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে আমার ভারী ভয় হলো। বাঘাকে সেইখানে বেঁধে রেখে তোমাকে খুঁজতে আমি এইদিকে এলুম। রামহরি, আমি ওদের খুন করব। কাদের খুন করবে ছোটবাবু? তুমি কি বলছো? যারা বিমলকে খাদে ফেলে দিয়েছে তাদের। খোকা বাবুকে খাদে ফেলে দিয়েছে? হায় 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 হায়, খোকা বাবু, খোকা বাবু! এখন তোমার কান্না রাখো রামহরি, এখন আগে চাই প্রতিশোধ। না, ওঠো, বিমলের বন্দুকটা নিয়ে এইদিকে এসো। আজ সামনে যাকে দেখবো তাকে গুলি করে মেরে ফেলবো কুকুরের মতো। কিন্তু কাকে মারবে তুমি ছোটবাবু? কেউ তো কোথাও নেই। করালিকে। কিন্তু এর মধ্যেই দলবল নিয়ে এসে গেল কোথায়? করালিকে? হ্যাঁ, তারই হুকুমে বিমলকে ফেলে দিয়েছে। কোনখানে? ওই যে গভীর খাদে। খোকা বাবু সঙ্গে না থাকলে কোন মুখে আবার মা ঠাকুরের কাছে গিয়ে দাঁড়াবো? না, এ প্রাণ আমিও আর রাখবো নে। আমিও পাহাড়ের ওপর থেকে লাফিয়ে পড়ে মরবো। চললুম ছোট বাবু। রামহরি ছুটে গেল খাদের ধারে। কোনো রকমে তাকে আটকালো। রামহরি, কি হচ্ছে কি? মরে যাওয়াটাই সমস্যার সমাধান নয় রামহরি। এই অবস্থায় বিমলকে খুঁজে বার করাটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। শক্ত হও, শান্ত থাকো। যেখান থেকে বিমলকে ফেলে দিয়েছে আমি তার ধারে গিয়ে দাঁড়ালুম। দেখে আমার মাথা ঘুরে গেল। এমন গভীর খাদ আমি জীবনে কোনোদিন দেখিনি। ঠিক খাড়াভাবে নিচের দিকে কোথায় যে তলিয়ে গেছে। তলার দিকটা একেবারে ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট। হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকে হাত 15 নিচেই পাহাড়ের খাড়া গায়ে একটা বুনো গাছের পুরু ঝোপ দেখা যাচ্ছে। আর সেই ঝোপের উপরে ওটা কি? এ তো মানুষের দেহের মতো দেখতে। আমি প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, রামহরি, শিগগির দেখবে এসো। রামহরি তাড়াতাড়ি ছুটে এলো। সঙ্গে সঙ্গে দেহটাও যেন নড়ে উঠল। বিমল! এখনো বেঁচে আছি ভাই। আমি আসছি বিমল, তুমি ওইখানেই থাকো, আমি আসছি। খাদের দিকে এগোতে গেলুম। রামহরি পেছন থেকে আমার হাত টেনে ধরলো। কি করছো ছোট বাবু? পড়ে যাবে যে, এভাবে তো এখানে নামা যাবে না। উঁকি মেরে দেখলুম সত্যিই তো বিমলের কাছে এভাবে যাওয়া অসম্ভব। পাহাড়ের গাবে তো আর টিকটিকির মতো নিচে নামতে পারা যায় না। আর এদিকে মনে হচ্ছে ঝোপটা যেন নিচু হতে হতে ক্রমেই আরো নিচের দিকে তলিয়ে যাচ্ছে। আমার এই সব ভাবনা চিন্তায় বাদ সাধল বিমলের চিৎকার, কুমার!
কোনো রকমে ঝোপটা আঁকড়ে ধরে রাখো বিমল, ছেড়ো না, আমি আসছি আমি। ততক্ষণে রামহরি বিমলের ব্যাগ থেকে দড়ি বার করে নিয়ে এসেছে। আমিও দড়িটা খাদের দিকে ঝুলিয়ে দেবার চেষ্টা করলাম। জোর বাতাস বইছে আর প্রতি দমকাতেই ঝোপটা দুলে দুলে উঠছে। বাতাসের সঙ্গে সঙ্গে বিমলের দেহ নেমে যাচ্ছে নিচের দিকে, আরো নিচের দিকে। কি ভয়ানক অবস্থা তার! আমার বুকটা ভয় ঢিপ ঢিপ করতে লাগলো। আরও তাড়াতাড়ি দড়িটা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিমলের কাছাকাছি যখন দড়িটা পৌঁছে গেছে, ঠিক সেই সময় হঠাৎ বিষম একটা ঝোড়ো বাতাস এসে ঝোপের উপরে ধাক্কা মেরে বিমলের দেহটা আরো খানিকটা নিচের দিকে নামিয়ে দিল। কোনো রকমের দেহটাকে বাঁকিয়ে চুরিয়ে বিমল একরকম আলগোছিয়ে দড়িটা ধরে ফেললো এবং শূন্যে ঝুলতে লাগলো। আবার আরেকটা দমকা এলেই বিমলকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আর রামহরি দুজনে মিলে দড়ি টানতে লাগলুম। টানো রামহরি, টানো, ছেড়ো না বিমল। দেখতে লাগলুম বিমলের দেহ ধীরে ধীরে পাহাড়ের ধারের কাছে উঠে এলো। তার মুখ তখন কষ্টে রক্তের মতো রাঙা হয়ে উঠেছে। রামহরি একেবারে দৌড়ে গিয়ে বিমলকে এক টানে পাহাড়ের উপরে নিরাপদ স্থানে তুলে ফেলল। তারপর তাকে নিজের বুকের ভেতর টেনে নিয়ে আনন্দের আবেগে কাঁদতে লাগলো। তুমি ওদের হাতে গিয়ে কি করে পড়লে বিমল? নিজের মনে পথ হাঁটছিলাম, ওরা বোধহয় আমাকে অনুসরণ করছিল, বুঝতে পারিনি। হঠাৎ পেছন থেকে আমার মাথায় লাঠি মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। তোমাকে যে আবার ফিরে পাবো আমরা তার স্বপ্নেও ভাবতে পারিনি। আমিও না। এতক্ষণে আমি নিশ্চয়ই পরলোক ভ্রমণ করতাম, কিন্তু ভাগ্যিস আমার পায়ের ঠিক তলাতেই ঝোপটা ছিল। রাখে হরি মারে কে। বিমল আর আমাদের জখের ধনে কাজ নেই। প্রাণ নিয়ে ভালোই চলো দেশে ফিরে যাই, অনেক হয়েছে। কি বলছো তুমি? গুপ্তধনের এত কাছে এসে চলে যাব কুমার? ভয়কে জয় করব বলেই তো বেরিয়েছিলাম একদিন। এর শেষ না দেখে আমার শান্তি নেই। আমরা আবার পথ চলা শুরু করলাম। জানি পথ দুর্গম, শত্রুর ভয় আছে। যত তাড়াতাড়ি গন্তব্যস্থানে গিয়ে পৌঁছানো যায় ততই মঙ্গল। কত বন জঙ্গল, ঝর্ণা, খাদ, কত পাহাড়ের চড়াই উতরাই পার হয়ে যে আমরা চলেছি আর চলেছি, তার আর কোনো ঠিকানা নেই। মাঝে মাঝে আমার মনে হতে লাগলো আমরা যেন চলবার জন্যই জন্মেছি। আমরা যেন মৃত্যুর দিন পর্যন্ত খালি চলবই আর চলবই। দুপুরবেলা পাহাড় উনুনে পোড়ানো চাটুর মতো বিষম তেতে ওঠে। কেবল সেই সময়টাতেই আমাদের একটু খাওয়ার বিশ্রাম। রাতে জ্যোৎস্না না থাকলে দায়ে পড়ে আমাদের বিশ্রাম করতে হয়। কিন্তু করালির আর দেখা নেই কেন? এতদিনে আবার তার সঙ্গে আমাদের দেখা হওয়া উচিত ছিল, কারণ এখন সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে পকেট বইতে পথের কোনো ঠিকানাই লেখা নেই। সে কি হতাশ হয়ে সরে পড়েছে, নাকি আবার কোনো একদিন হঠাৎ এক কালবৈশাখীর মতোই আমাদের সামনে এসে মূর্তিমান আবির্ভূত হবে? এমনইভাবে দিনরাত চলতে চলতে শেষে একদিন আমরা রূপনাথের গুহার সামনে এসে দাঁড়ালুম। শুনেছি এই গুহার ভিতর দিয়ে অগ্রসর হলে সুদূর চীন দেশে গিয়ে হাজির হওয়া যায়। রূপনাথের গুহা বড় না ছোট সেটা আমাদের কোনো মাথা ঘামাবার বিষয় ছিল না। শুধু আমরা এখানে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম, কেননা এতদিন আমরা এই গুহার উদ্দেশ্যে এগিয়ে আসছিলাম এবং এতদিনে বুঝতে পারলুম যে আমরা ঠিক জায়গাতেই এসেছি। কারণ যে জায়গাতে জখের ধন আছে, এখান থেকে সে জায়গাটা খুবই কাছে, মাত্র 3 দিনেকের পথ। বিমল হাসি মুখে একটা গাছতলায় বসে গুনগুন করে গান করতে লাগলো। আমি তার পাশে গিয়ে বসলাম। কুমার, কি বলছিলুম কাল? বিমল, এতটা স্ফূর্তি ভালো নয়। কেন? মনে করো বৌদ্ধ মঠে গিয়ে যদি আমরা দেখি যে জখের ধন সেখানে নেই, তাহলে? তোমার কেন মনে হচ্ছে থাকবে না কুমার? যে সন্ন্যাসী আমার ঠাকুরদাদাকে মরার খুলিটা দিয়েছিল সে যে বাজে কথা বলেনি তার প্রমাণ কোথায়? না, আমার স্থির বিশ্বাস সন্ন্যাসী সত্য কথাই বলেছেন। অকারণে মিথ্যে কথা বলে তার তো কোনো লাভ ছিল না, তাই তো? তুমি ওসব বাজে কথা ভেবে মাথা খারাপ করো না। আপাতত আজকের মতো এখানেই বিশ্রাম করো, তারপর কাল আবার আমরা বৌদ্ধ মঠের দিকে চলতে শুরু করব। সূর্য অস্ত গিয়েছে, কিন্তু তখনও সন্ধ্যা হতে দেরি আছে। পশ্চিমের আকাশে রঙের খেলা তখনও মিলিয়ে যায়নি। মনে হয় কারা যেন মেঘের গায়ে নানা রঙের জলছবি মেলে দিয়ে গেছে। সেদিনের বাতাসটি আমার ভারী মিষ্টি লাগছিল। বিমল নিজের মনে গান গাইছে আর আমি তার পাশে চুপ করে বসে আছি। কতক্ষণ যেভাবে বসেছিলাম জানি না। হঠাৎ সামনের জঙ্গলের দিকে চোখ পড়ল এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। আমি বেশ দেখতে পেলাম একটা গাছের আড়াল থেকে করালির কুৎসিত মুখখানা উঁকি মারছে। কুতকুতে চোখ দুটো তার গোখরো সাপের মতো তীব্র হিংসায় ভরা। আমাদের সঙ্গে চোখাচোখি হতেই মুখখানা বিদ্যুতের মতো সরে গেল। বিমল, হে বিমল! কি 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 হয়েছে কুমার? চুপ 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 চুপ। করালি
কই? কোথায়? ওই তো সামনের জঙ্গলের ওই গাছের পিছনে। দাঁড়াও তো, গিয়ে দেখি। না না না, বিমল বিমল যেও না, হয়তো করালির লোকেরা ওখানে লুকিয়ে আছে, আচমকা বিপদে পড়ে যাবে। ঠিক বলেছ, কিন্তু আমি যে থাকতে পারছি না কুমার। আমার ইচ্ছে হচ্ছে এখনই ছুটে গিয়ে ওই শয়তানের টুটি টিপে ধরি। না না না, চলো আমরা এখান থেকে সরে পড়ি। করালি ভাবুক আমরা ওদের দেখতে পাইনি, তারপর ভেবে দেখা যাবে আমাদের কি করা উচিত। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে আমরা সেখান থেকে চলে এলুম। বেশ বুঝলুম, করালি যখন আমাদের এত কাছে আছে, তখন কোনো না কোনো দিক দিয়ে একটা নতুন বিপদ আসতে আর বড় দেরি নেই। চকের ধনের কাছে এসেছি বলে আমাদের মনে যে আনন্দের উদয় হয়েছিল, করালির আবির্ভাবে সেটা আবার কর্পূরের মতোই উবে গেল। এই রাহুর গ্রাস থেকে কি কিছুতেই আমাদের মুক্তি নেই? কাল থেকে মনে হচ্ছে আমরা ছাড়া পৃথিবীতে যেন আর কোনো মানুষ নেই। চারিদিক এত নিস্তব্ধ আর নির্জন যে নিজেদের পায়ের শব্দে আমরা নিজেরাই থেকে থেকে চমকে উঠছি। মাঝে মাঝে বাঘা ঘেউ ঘেউ করে ডাকছে, আর অমনি চারিধারে পাহাড়ে পাহাড়ে এমন বিষম প্রতিধ্বনি জেগে উঠছে যে আমার মনে হতে লাগলো পাহাড়ের শিখরগুলো যেন হঠাৎ আমাদের পদশব্দে জ্যান্ত হয়ে ধমকের পর ধমক দিচ্ছে। পাখিগুলো পর্যন্ত আমাদের সাড়া পেয়ে কিচিরমিচির করে ডেকে ছত্রভঙ্গ হয়ে উড়ে পালাচ্ছে, যেন এ পথে আর কখনো তারা মানুষকে হাঁটতে দেখেনি। 5 দিনের দিন সন্ধ্যার কিছু আগে হঠাৎ আমাদের চোখের সামনে আচমকা এক অপূর্ব দৃশ্য ভেসে উঠল। সারি সারি মন্দিরের মতো কতগুলো বাড়ি, সমস্তই যেন মিশকালো রঙে তুলি ডুবিয়ে আগুনের মতো রাঙা আকাশের পটে কি এঁকে রেখেছে। একটা উঁচু পাহাড়ের শিখরের উপরে মন্দিরগুলো গড়া হয়েছে। এই নিস্তব্ধতার রাজ্যে শিখরের উপরে মুকুটের মতো সেই মন্দিরগুলোর দৃশ্য এমন আশ্চর্য রকম গম্ভীর যে বিস্ময়ে আর সম্ভ্রমে আমরা কথাই বলতে পারলুম না। বিমলই সবার আগে নিস্তব্ধতা ভঙ্গ করল। কুমার, বৌদ্ধ মঠ। চকের ধন, আমাদের এতদিনের কষ্ট সার্থক হলো। বাঘা আমাদের কথা বুঝতে পারল না বটে, কিন্তু এটা অনায়াসে বুঝে নিল যে আমরা সকলেই খুব খুশি হয়েছি। সেও তখন আমাদের মুখের দিকে তাকিয়ে ল্যাজ নাড়তে নাড়তে ঘেউ ঘেউ করতে লাগলো। আনন্দের প্রথম আবেগ কোনো রকমের সামলে নিয়ে আমরা আবার তাড়াতাড়ি অগ্রসর হলুম। বুঝলে কুমার, মঠ এখন আমাদের কাছ থেকে প্রায় মাইল খানেক দূরে। সুতরাং আজকে ওখানে না পৌঁছে কিছুতেই আর বিশ্রাম নেব না। চলো এগোই। তবে সন্ধে হয়ে এসেছে কিন্তু। তা হোক, চলো। সন্ধ্যার অন্ধকার ক্রমেই ঘন হয়ে উঠল। বিমল আমাদের আগে আগে যাচ্ছিল। আচমকা সে থমকে দাঁড়ালো। সর্বনাশ! কি হলো বিমল? মরতে মরতে ভয়ানক বেঁচে গেছি। কেন? খবরদার আর এগিয়েও না, দাঁড়াও। এখানে পাহাড় ধসে গেছে, আর পথ নেই। পথ নেই? সর্বনাশ! বিমল বলো কি? সাবধানে 2-4 পা এগিয়ে যা দেখলাম তাতে মন একেবারে দমে গেল। পথের মাঝখানের একটা জায়গা ধসে গিয়ে গভীর এক ফাঁকের সৃষ্টি হয়েছে। ফাঁকের মুখটাও প্রায় 17-18 ফুট চওড়া। সেই ফাঁকের মধ্যে নেমে যে ওদিক দিয়ে উঠবো এমন কোনো উপায় দেখলাম না। পথের দুপাশে যে খাড়া খাদ রয়েছে তা এত গভীর যে দেখলেও মাথা ঘুরে যায়। এ কি বিড়ম্বনা! এতদিন পর এত বিপদ এড়িয়ে চকের ধনের সামনে এসে শেষটা কি এইখান থেকে বিফল হয়ে ফিরে যেতে হবে? আমার পুরো শরীর ছেড়ে দিল। আমি সেখানেই ধূপ করে বসে পড়লুম। খানিকক্ষণ পরে মুখ তুলে দেখলাম সেই ভাঙা জায়গাটার ধারে একটা মস্ত উঁচু সরল গাছের দিকে তাকিয়ে বিমল কি ভাবছে। ওসব দেখে আর কি হবে ভাই, এখানে বসবে এসো। রাতটা কোনো রকমে কাটিয়ে কাল আমরা আবার বাড়ির দিকে ফিরবো। এত সহজেই যদি হাল ছেড়ে দেবো তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন? হাল ছাড়বো না তো কি করবো বলো? লাফিয়ে তো আর এই ফাঁকটা পার হতে পারবো না। ডানাও নেই যে উড়ে যাব। তোমাকে লাফাতেও হবে না, উঠতেও হবে না, আমরা হেঁটেই যাব। আশ্চর্য! হেঁটে? শূন্য দিয়ে হেঁটে যাবো কিভাবে? শোনো বলছি, এই ফাঁকটার মাপ 17-18 ফুটের বেশি হবে না। ভাঙা পথের ঠিক ধারেই যে সরল গাছটা রয়েছে ওটা কত ফুট উঁচু হবে বলো দেখি? 17-18 ফুটের চাইতে ঢের বেশি। বেশ, তাহলে আর ভাবনা কি? আমরা কুড়ুল দিয়ে কুপিয়ে গাছের গোড়ার দিকটা এমনভাবে কাটবো যাতে করে পড়বার সময় গাছটা পথের ওই ভাঙা অংশের উপরে গিয়ে পড়ে। তাহলে কি হবে বুঝতে পারছো? ও বুঝেছি, গাছটা ভাঙা জায়গাটার ওপর পড়লেই একটা ব্রিজের মতো হবে, তাহলেই তার উপর দিয়ে আমরা ওপারে যেতে পারবো। সাব্বাস বিমল, সাবাস! যাক, আজ আমাদের এখানেই বিশ্রাম। কাল সকালে উঠেই আগে গাছটা কাটাবার ব্যবস্থা করতে হবে। এখন গভীর রাত। একটা ঝুঁকে পড়া পাহাড়ের তলায় আমরা আশ্রয় নিয়েছি। আমাদের একদিকে পাহাড় আর একদিকে আগুন। বিমল আর রামহরি ঘুমিয়ে, আমি জেগে। চাঁদের আলোয় আজ আর তেমন জোর নেই। চারিদিকে আলো আর অন্ধকার যেন একসঙ্গে লুকোচুরি খেলছে।
হঠাৎ বৌদ্ধ মঠে যাবার পথের উপর দিয়ে শিয়ালের মতো কি একটা জানোয়ার বারবার পিছনে তাকাতে তাকাতে তাড়াতাড়ি পালিয়ে গেল। দেখলেই মনে হয় সে যেন কোনো কারণে ভয় পেয়ে পালিয়ে গেল। মনে কেমন সন্দেহ হলো। পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইলাম বটে, কিন্তু চোখের কাছটা একটু ফাঁক করে রাখলুম আর বন্দুকটা কাপড়ের ভিতরে বেশ করে বাগিয়ে ধরলুম। এইভাবে বেশ কিছুক্ষণ কাটল। তারপরেই দেখলুম পাহাড়ের আড়াল থেকে একজন মানুষ বেরিয়ে এলো, পেছনে অনেক মানুষ। ওই অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম তারা সব শুদ্ধ মোট 5 জন। দেখতে পেলুম আস্তে আস্তে চোরের মতো আমাদের দিকেই এগিয়ে আসছে। এরা কারা বুঝতে কোনো অসুবিধে হলো না। একদম প্রথমের লোকটা আমাদের অনেকটা কাছে এগিয়ে এলো। আমাদের সামনের আগুনের আভা তার মুখের উপর পড়তেই চিনলুম করালি। একটা নিষ্ঠুর আনন্দে বুকটা আমার নেচে উঠল। এই সেই করালি, এরই জন্য কত বিপদে পড়তে হয়েছে, কতবার প্রাণ যেতে যেতে বেঁচেছে। এবার আর কিছুতেই একে ছাড়া যাবে না। বন্দুকটা তৈরি রেখে একেবারে মরার মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। করালি আরো কাছে এগিয়ে আসুক না, তারপরেই তার সুখের স্বপ্ন জন্মের মতো ভেঙে দেব। পা টিপে টিপে ক্রমশ সে আমাদের কাছ থেকে হাত 15-16 তফাতে এসে পড়ল। তার পিছনে পিছনে আর 4 জন লোক। আগুনের আভায় দেখলাম করালির সেই কুৎসিত মুখখানা আজ রাক্ষসের মতোই ভয়াবহ হয়ে উঠেছে। তার ডান হাতে একখানা মস্ত বড় চকচকে ছোড়া। তার পেছনের লোকগুলোরও প্রত্যেকেরই হাতে ছোড়া, বর্ষা বা তরোয়াল রয়েছে। করালি আমাদের আগুনের বেড়াটা পেরিয়ে আসবার উদ্যোগ করল। বুঝলুম এই সময় বিদ্যুতের মতো আমি লাফিয়ে উঠলুম। তারপর চোখের পলক ফেলবার আগেই বন্দুকটা তুলে একেবারে ঘোড়া টিপে দিলুম। বিকট এক আওয়াজ করে করালি মাথার উপর 2 হাত তুলে মাটির উপর ঘুরে পড়ে গেল। তার পিছনের লোকগুলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের দিকেও একবার বন্দুক ছুঁড়তেই তারা প্রাণের ভয় পাগলের মতো দৌড়ে পালালো। বিমল ধরফর করে উঠে পড়ল। কি কি হয়েছে কুমার? এই কি করালি? করালি আমাদের দিকে হিংস্র দৃষ্টিতে ফিরে তাকালো। বুঝতে পারলাম করালি ভাঙলেও মচকাবে না। নিয়তি তাকে হয়তো বারবার এইভাবেই বাঁচাবে। বন্দুকের গুলি ঠিক জায়গায় না লাগাতে করালি শুধু বেঁচে গেল তাই নয়, আমাদের চোখের সামনে থেকে বেমালুম অদৃশ্য হয়ে গেল। আমিও ছেড়ে দেবার পাত্র নই, আবারও বন্দুকের ঘোড়া টিপলুম। এবার যেটা হলো তার স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। এক সমবেত আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। এমন আর্তনাদ আমি জীবনে কখনো শুনিনি। সাবাস সাবাস, মনে হয় সবকটাকে ফাঁদে ফেলতে পেরেছো। কিন্তু করালি ওদিকে যায়নি, সে এখনো বেঁচে আছে। করালি যদি এখনো শিক্ষা না হয়ে থাকে তবে তার কপালেও অপঘাতে মৃত্যু লেখা আছে। এবার নিশ্চিন্ত থাকো, করালিকে এখন কিছুদিন দেখতে পাবে না। সে মরেনি বটে, কিন্তু রীতিমতো জখম হয়েছে বিমল। আমি দিন দিন তোমার কাছে ঋণী হয়ে পড়ছি কুমার। সেদিনের মতো আজকেও তুমি না থাকলে বিপদে পড়তাম। যকের ধন আমাদের অধরাই থেকে যেত। সরল গাছকে যত সরল ভেবেছিলাম ততটা সরল হলো না। সেই সকাল থেকে আমরা সরল গাছের গোড়ায় ক্রমাগত ঘা দিতে শুরু করেছি, দিয়েই চলেছি। গাছ পড়ার আর কোনো নামগন্ধ নেই। দুপুরের দিকে গাছটা পড়ো পড়ো হলো, তার গোড়া মরমর করে উঠল। আর মাত্র গোটা কয়েক কোপ কুমার, ব্যাস তাহলেই কেল্লা ফতে। বিমলের অনুপ্রেরণায় টিপ করে গোড়া ঘেঁষে মারলুম আরো বার কত কুড়ুলের ঘা। হুঁশিয়ার, সরে দাঁড়াও, গাছ পড়ছে। চারিধারে পাখিদের প্রচন্ড কলরব, তার মাঝে এক প্রকাণ্ড গাছকে প্রচন্ড শব্দে আমাদের সামনে ধূলিসাৎ হতে দেখলাম। দেখো কুমার, আমাদের পোল তৈরি। দেখলাম তাই তো, গাছটা ঠিক মাঝখানকার ফাঁকটার উপর দিয়ে পাহাড়ের ওপারে গিয়ে পড়েছে। তার গোড়া রইল এদিকে, আগা রইল ওদিকে। যা চেয়েছিলাম ঠিক তাই। ওদিকে সূর্য অস্ত যায় যায়। ব্রিজ পেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা সন্ধে নাগাদ মঠে গিয়ে পৌঁছলাম। গুহাগুলোর মাঝখান দিয়ে পথটা হঠাৎ একদিকে বেঁকে গেছে। সেই বাঁকের মুখে গিয়ে দাঁড়াতেই দেখলাম আমাদের সামনেই মঠের সিংহ দরজা। জকের ধন আজ আমাদের। চলো চলো বিমল, আগে সেই জায়গাটা খুঁজে বার করি। সিংহ দরজার ভিতর দিয়ে আমরা মন্দিরের আঙিনায় গিয়ে পড়লুম। প্রকাণ্ড আঙিনা, চারিদিকে চকবন্দি ঘর, বুনো চারাগাছ আর জঙ্গলে পা ফেলে চলা দায়। এখানে ওখানে ভাঙা পাথর ও নানা রকম মূর্তি পড়ে রয়েছে। স্থানে স্থানে জীবজন্তুর রাশি রাশি হাড়ও দেখলাম। বোধহয় হিংস্র পশুরা এখন সন্ন্যাসীদের ঘরের ভিতর আস্তানা গেড়ে বসেছে, বাইরে থেকে শিকার ধরে এনে খায়। বিমল, মরার খুলিটা এবার লাগবে, বার করো তো। সংকেত দেখে পথ ঠিক করতে হবে। মরার খুলির দরকার নেই, মগজেই গেঁথে রেখেছি সবটা। এই তো ভাঙা দেউলের পেছনে সরল গাছ,
মূল দেশ থেকে পূর্ব দিকে 10 গজ এগিয়ে থামলুম। এই তো ডাইনে 8 গজ এগিয়ে বুদ্ধদেব। কুমার দেখো, বামে 6 গজ এগিয়ে 3খানা পাথর, আর এর তলায় 7 হাত জমি খুঁড়লে একটা পথ। কুমার, মরার খুলির সংকেত মিথ্যে নয়। আহ্লাদে বুক আমার 10খানা হয়ে উঠল। মনের আবেগ আর সহ্য করতে না পেরে আমি সেই পাথরগুলোর উপরে থুপ করে বসে পড়লাম। এখনই বসে পড়লে হবে কুমার, পাথরের তলায় আছে গুপ্তধন, খুঁজবে না? আমরা 3 জনে মিলে তখনই কোমর বেঁধে পাথর সরিয়ে মাটি খুঁড়তে লেগে গেলাম। প্রায় হাত সাথে খোঁড়ার পরেই কুড়ুলের মুখে কি একটা শক্ত জিনিস ঠক ঠক করে লাগতে লাগলো। মাটি সরিয়ে দেখা গেল আরেকখানা বড় পাথর। অল্প চেষ্টাতেই পাথরখানা তুলে ফেলা গেল। সঙ্গে সঙ্গে দেখলাম গর্তের মধ্যে সত্যিই একটা বাঁধানো সুড়ঙ্গ পথ রয়েছে। আমরা 3 জনই পরস্পরের মুখের দিকে তাকিয়ে বসে রইলুম। আমাদের মনের অবস্থা অবর্ণনীয়। আনন্দে উত্তেজনায় সবার মুখ তখন ঝলমল করছে। কিন্তু হঠাৎ বুকটা আমার চমকে উঠল। গর্তের ভিতর থেকে হু হু করে ধোঁয়া বেরিয়ে আসছে। এটা কিসের ধোঁয়া বিমল? সত্যি তো, এতদিনের বন্ধ গর্তের ভেতর থেকে ধোঁয়া আসছে কেমন করে? তখন সন্ধ্যা হতে আর দেরি নেই। পাহাড়ের অলিগলি ঝোপঝাড়ের ধারে ধীরে ধীরে অন্ধকার জমতে শুরু করেছে। চারিদিক এত স্তব্ধ যে পাখিদের সাড়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গর্ত থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে, আর কুণ্ডলি পাকিয়ে ঘুরে ঘুরে আকাশের দিকে উঠে যাচ্ছে। আর চারপাশে নেমে আসছে রাতের অন্ধকার। সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বিমল ফিসফিস করে উঠল। এই রহস্যের সমাধান এখনই করা যাবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গর্তের মুখে একটা প্রকাণ্ড পাথর চাপিয়ে আমরা বিশ্রাম করতে চলে গেলাম। মনটা কেমন দমে গেল। অতগুলো পাথর চাপানো বন্ধ গর্তের মধ্যে থেকে ধোঁয়া এলো কেমন করে? আগুন না থাকলে তো ধোঁয়া হয় না, কিন্তু গর্তের মধ্যে আগুনই বা কোত্থেকে আসবে? আগুন তো চালে মানুষই। অনেক ভেবেও কিছু কুলকিনারা করতে পারলাম না। আচ্ছা বিমল, তুমি জকের কথায় বিশ্বাস করো? শুনেছি যে জক এক রকমের প্রেত জনি, তারা গুপ্তধন রক্ষা করে, কিন্তু জক আমি কখনো চোখে দেখিনি, ফলে বিশ্বাসও করি না। সে তো ভগবানকেও চোখে দেখুন, তবু ভগবানকে বিশ্বাস করো তো? হঠাৎ এসব প্রসঙ্গ আসছে কেন? আমার বিশ্বাস ওই গুপ্তধনের গুহায় ভুতুড়ে কিছু একটা আছে। ভূত প্রেত যাই থাক, কাল আমি ওই গুহায় ঢুকবই। সে আমি জানি। আচ্ছা রামহরি, তুমি জগ বিশ্বাস করো? করি ছোটবাবু। তাহলে তো ওই গুহায় জগ আছে রামহরি। জকি থাকুক আর রাক্ষসী থাকুক, ছোটবাবু যেখানে যাবে আমিও সেখানে যাব। যেমন চাকর তার তেমনই মনি, দুজনই সমান গোয়ার। শুয়ে পড়েই দুজনে নাক ডাকাতে লাগলো। আমি নাচার হয়ে বসে বসে পাহারা দিতে লাগলুম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল সুন্দর একটা পাখির ডাকে। আবার আমরা যথাস্থানে গিয়ে গর্তের মুখ থেকে পাথরগুলো সরিয়ে ফেললুম। কিছুক্ষণ অপেক্ষা করেও আজ কিন্তু কোনো ধোঁয়া দেখতে পেলুম না। বুঝলে হে, মনে হচ্ছে অনেককাল বন্ধ থাকার জন্য ভেতরে বাষ্প জাতীয় কিছু জমেছিল, আমরা সেটাই ধোঁয়া বলে ভুল করেছি। তাহলে আমাদের এখন কি করা উচিত বিমল? সুড়ঙ্গের ভেতরে যাব, তারপর জগের ধন খুঁজে বের করব। যাই হোক, কুমার, রামহরি, তোমরা প্রত্যেকে একটা করে ইলেকট্রিক টর্চ নাও। আমি নিশ্চিত যে সুড়ঙ্গের ভেতরটা একেবারে অমাবস্যার রাতের মতো অন্ধকার। বাঘা, নাম। বিমল বাঘাকে গর্তের মধ্যে নামিয়ে দিল, তারপর নিজেও নেমে পড়ল। আমরা দুজনে তাকে অনুসরণ করলুম। সুড়ঙ্গের মধ্যে কি ভয়ানক অন্ধকার! 2-4 পা এগিয়ে আমরা স্রেফ ভুলে গেলুম যে বাইরে এখন সূর্যদেবের রাজত্ব। ভাগ্যেই ইলেকট্রিক টর্চগুলো ছিল, নইলে 1 পাও এগোনো যেত না। আমরা হেঁট হয়ে ক্রমেই ভেতর দিকে ঢুকছি। সুড়ঙ্গের ছাদ এত নিচু যে মাথা তোলবার উপায় নেই। হঠাৎ পিছনে একটা শব্দ হলো, সঙ্গে সঙ্গে আমরা সকলে থমকে দাঁড়িয়ে পড়লুম। পিছন ফিরে দেখি সুড়ঙ্গের মুখের গর্ত দিয়ে যে বাইরের আলোটুকু আসছিল তা আর দেখা যাচ্ছে না। আবার একটা শব্দ, তারপর আবার। আমরা সবাই তাড়াতাড়ি ফের সুড়ঙ্গের মুখে ছুটে এলুম, আর যা দেখলুম তাতে ভয় প্রাণ উড়ে যাওয়ার জোগাড় হলো। সুড়ঙ্গের মুখ একেবারে বন্ধ। বিমল পাগলের মতো সর্বশক্তি দিয়ে গুহার মুখে ঠেলা মারতে লাগলো, কিন্তু তার অসাধারণ শক্তিও আজ হার মানল। গর্তের মুখ এতটুকুও খুলল না। বিমল, এবার কি হবে বিমল? এখানে কি আমাদের জ্যান্ত কবর হবে? ঠিক তখনই সারা গুহা উথাল পাথাল করে ক্ষণক্ষণে গলায় কি হেসে উঠল। সে কি ভীষণ বিশ্রী হাসি! আমার বুকের ভেতরটা যেন মরার মতো ঠান্ডা হয়ে গেল। কে হাসছে? হ্যাঁ ছোটবাবু, কে হাসছে?
জক, জক, বুঝতে পারছো না রামহরি, জক হাসছে। সঙ্গে সঙ্গে আবার সেই ক্ষণক্ষণে হাসি। মানুষে কখনো তেমন হাসি হাসতে পারে না। বাঘা পর্যন্ত অবাক হয়ে কান খাড়া করে সুরঙ্গের ভিতরের দিকে চেয়ে রইল। আমার মনে হলো বহুকাল পরে সুরঙ্গের মধ্যে মানুষের গন্ধ পেয়ে জক আজ প্রাণের আনন্দে হাসতে শুরু করেছে। কতকাল অনাহারের পরে তার হাতের কাছে খোরাক আপনি উপস্থিত হয়েছে। হাসিটা আস্তে আস্তে ক্রমে দূরে মিলিয়ে গেল। আমরা স্তম্ভিত হয়ে বসে রইলুম। বিমলের মুখে আজ এই প্রথম দুর্ভাবনার ছাপ দেখতে পেলুম। সে ভয় পেয়েছে কিনা বুঝতে পারলুম না, কিন্তু আমার মনে হলো সে বিলক্ষণ দমে গেছে। বাবু, এরকম বসে থাকলে কি করে হবে? একটা ব্যবস্থা তো করতে হবে। কি আর ব্যবস্থা করবে রামহরি? কিন্তু গুহার মুখ বন্ধ করলো কে? এখনো বুঝতে পারছো না কে বন্ধ করলো? জক। আমরা জকের পাল্লায় পড়েছি বিমল। জকের নিকুচি করেছে, আমিও সব মানি না। মানো না বুঝলাম, কিন্তু ভেবে দেখো, যে গুহার কথা কাকপক্ষীও জানে না তার মুখ এমন বন্ধ হয়ে গেল কি করে? মানুষেও তো করতে পারে। করালির দল নিশ্চিহ্ন বিমল। করালি যদি বেঁচেও থাকে সে সম্পূর্ণভাবে আহত, তবে ধোঁয়ার ব্যাপারটা হালকাভাবে নিও না বিমল। আমি কিছুই হালকাভাবে নিচ্ছি না কুমার। গুহার মধ্যে ধোঁয়া, ওরম বিকট হাসি, জকের ধন, কিছুই না। খোকা বাবু, ওই দেখো গুহার মধ্যে আগুন। আমরা সকলেই স্পষ্ট দেখলুম সুরঙ্গের ভিতর দিয়ে হঠাৎ একটা আগুন চলে গেল। আমি সরে এসে পাথর চাপা গর্তের মুখে পাগলের মতো ধাক্কা মারতে লাগলুম, কিন্তু গর্তের মুখে একটুও খুলল না। এইভাবে ভয় পেলে আমরা এগিয়ে যেতে পারবো না কুমার। আগুনের উৎস আমাদের খুঁজে বের করতেই হবে। বিমল বন্দুক বাগিয়ে এগোতে লাগলো। খানিকটা দূরে গিয়ে সুরঙ্গটা আরেকটা সুরঙ্গের মধ্যে গিয়ে পড়েছে। সেখানেই আগুনটা দেখা গিয়েছিল। সেইখানে দাঁড়িয়ে আমরা সতর্কভাবে চারিদিকে চেয়ে দেখতে লাগলুম। হাত কয়েক দূরে মাটির উপরে কি যেন একটা পড়ে রয়েছে মনে হলো। বাঘা ছুটল সেখানে। টর্চের আলোটা ভালো করে তার উপর গিয়ে পড়তেই দেখতে পেলাম একটা মানুষের মৃতদেহ। ঠিক তখনই সেই থেমে যাওয়া হাসিটা আবার ফিরে এলো। পালিয়ে এসো বিমল, বিমল পালিয়ে এসো, চলো আমরা গুহার মুখে ফিরে যাই, চলো। কিন্তু বিমল আমার কথায় কান না দিয়ে ছুটে চলে গেল সেই মানুষের দেহটার কাছে। তারপর হেঁট হয়ে তার গায়ে হাত দিয়ে চমকে উঠল। কুমার, এ তো শম্ভু, কিন্তু মৃত। আস্তে আস্তে এগিয়ে গেলাম দেহটার দিকে। তাই তো, শম্ভুই তো বটে। চিত হয়ে তার দেহটা পড়ে আছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, আর তার গলায় একটা গভীর ক্ষত। কিন্তু 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 শম্ভু এখানে এলো কি করে? শম্ভু যখন এসেছে তখন করালিও নিশ্চিত সুরঙ্গের কথা জানে। কুমার, মশালটা ভালো করে ধরো। জকের ধন কোথায় আছে শিগগিরই সেটা খুঁজে বের করতে হবে। চারিদিকে মশালটা বার কত ঘোরাতেই দেখা গেল সুরঙ্গের এক কোণে একটা দরজা রয়েছে। কুমার, এর পেছনে নিশ্চিত একটা ঘর আছে, আর জকের ধন সেই ঘরেই আছে। এসো সবাই এসো, জোরে ঠেলা লাগাই। ঘরটা ছোট, দুর্গন্ধ আর ধুলোয় ভর্তি। আসবাবের মধ্যে রয়েছে এক কোণে একটা পাথরের সিন্দুক। এরকম সিন্দুক আমি জাদুঘরে দেখেছি। বিমলে গিয়ে একটানে সিন্দুকের ডালাটা খুলে ফেলল। আমরা সবাই একসাথে হুমড়ে খেয়ে উঁকি দিয়ে দেখলুম সিন্দুক একেবারে খালি। হে ভগবান, আমাদের এত কষ্ট, এত আয়োজন, এত পরিশ্রম সমস্তই তাহলে কি ব্যর্থ? আমরা কেউ আর কোনো কথা বলতে পারছিলাম না। আমার তো ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু বিমল দমে যাওয়ার পাত্র নয়। আমি নিশ্চিত আমাদের আগে অন্য কেউ এখানে এসেছে এবং সে শুধু হাতে ফিরেও যায়নি। আমি যদি ভুল না হই, করালির হাতেই পড়েছে জকের ধন। কিন্তু সে কি করে খোঁজ পেল? একেবারে বোকা গাধার মতো কাজ করেছি আমরা। যে লোকটা সারাটা পথ আমাদের অনুসরণ করলো, পিছু পিছু চলল, তোমার ছোঁড়া গুলিতে আহত হলো, আমরা ভেবে নিলাম সে তার উত্থান শক্তি হারিয়েছে, আর আমাদের পিছু নেবে না। অথচ সে গুহার মুখ দেখে গেল, বন্ধ করে দিয়ে গেল। এতটা বোকা হলাম কি করে? কিন্তু শম্ভুকে খুনটা করলো কে? কে আবার? করালি নিজে। পাছে জকের ধনে ভাগ বসায়। জক, বুঝছো না বিমল, শম্ভুকে খুন করেছে এই জক। আমার হাত থেকে বিজলি মশালটা কেড়ে নিয়ে ঝড়ের বেগে বিমল সেই হাসি লক্ষ্য করে ছুটে গেল। তার পিছনে পিছনে ছুটল রামহরি। খুটখুটে অন্ধকারে একলা বসে আমি ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলুম। পৃথিবীর বুকের মাঝে কি জমাট সে অন্ধকার। অন্ধকারের চাপে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো।
হঠাৎ আমার পিঠের উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। চেঁচিয়ে বিমলকে ডাকতে গেলুম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলুম, কিন্তু ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলুম। উঠে বসতে না বসতে কে যেন আমার পিঠের ওপর লাফিয়ে পড়লে আর লোহার মতো শক্ত হাতে আমায় জড়িয়ে ধরলে। আমি তার হাত ছাড়াবার চেষ্টা করলুম, কিন্তু সে শিশুর মতন আমাকে ধরে মেঝেতে একেবারে চিৎ করে ফেললে। আমার বুকের উপরে বসে সে রাক্ষসটা হা হা করে হাসতে লাগলে, কিন্তু এরপরেই তার সে হাসি ভীষণ এক আর্তনাদের মতো সুরঙ্গের মধ্যে বেজে উঠল, আর সঙ্গে সঙ্গে সে জিভটা মাটির ওপর ছিটকে পড়ল। আমি উঠে বসলুম। অন্ধকারে কিছু দেখতে পেলুম না বটে, কিন্তু বুঝতে পারলাম ঘরের মধ্যে এক বিষম ছটাপটি চলছে। কি যে করব কিছু বুঝতে না পেরে দেওয়ালে পিঠ রেখে আড়ষ্ট হয়ে বসে রইলুম। তারপর হঠাৎ করেই সব চুপ। আমিও বসেই রইলুম, উঠতে ভরসা পেলুম না। কিছুক্ষণ পর গায়ের উপর আবার ফোঁস করে নিঃশ্বাস। সামনে চেয়ে দেখি দুটো জ্বলন্ত চোখ সোজা আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে চোখ দুটো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এবারে প্রাণের আশা একেবারেই ছেড়ে দিলুম। পায়ে পায়ে সেই জ্বলন্ত চোখ দুটোর ওপর স্থির দৃষ্টি রেখে আমি পিছু হটতে লাগলুম। আচমকা কিসে যেন পা বেঁধে আমি দড়াম করে পড়ে গেলুম, আর প্রাণের ভয়ে আর্তনাদ করে উঠলুম। কারণ আমি বেশ বুঝতে পারলুম যে আমি একটা মানুষের দেহের উপর কাত হয়ে পড়ে আছি। সে দেহ কার, জীবিত না মৃত, কিছুই বুঝতে পারলুম না। ঠিক তখনই দেখি দূরের সুরঙ্গের মধ্যে মশালের আলো। আমার ধরে যেন এবার প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি চেঁচিয়ে উঠলাম, বিমল, 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 আমি এখানে, বিমল। আসছি কুমার, আসছি, ওখানেই থাকো, ভয় নেই। টর্চের আলো ঘরে পড়তেই দেখি ঠিক আমার সামনে বাঘা বসে জিভ বার করে হাঁপাচ্ছে। তার মুখেও গায়ে রক্তের দাগ। বুঝলাম এই বাঘার চোখ দুটো দেখেই মিছে ভয় মরছিল, কিন্তু ওর মুখে আর গায়ে রক্তটা কিসের? কুমার, তুমি কিসের ওপর বসে আছো? এ কি? আমার নিচে যে একটা মানুষের দেহ, কুচকুচে কালো, উলঙ্গ, লম্বা লম্বা চুল আর দাড়ি গোঁফে মুখ ঢাকা, ড্যাবডেবে চোখ, হাঁ করা মুখের ভিতর দিয়ে দেখা যাচ্ছে বড় বড় হিংস্র দাঁত। সে এক বিভৎস মূর্তি। এর গলা দিয়ে তো দেখি হু হু করে রক্ত বেরোচ্ছে। এই 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 লোকটা একটু আগে আমায় মেরে ফেলবার চেষ্টা করছিল। বাঘার জন্যই বোধহয় এই যাত্রায় বেঁচে গেলাম। ওই নিশ্চিত টুঁটি কামড়ে আমার ওপর থেকে ওকে নামিয়েছে। দেখো তুমি বলো বেঁচে আছে কিনা। না, মরে গেছে। সাবাস বাঘা, সাবাস। কিন্তু এই লোকটাকে দেখে তো পাগল বলে মনে হচ্ছে। শম্ভুও মনে হয় এরই হাতে মরেছে। কিন্তু এই সুরঙ্গের মধ্যে এলো কি করে? সুড়ঙ্গের মধ্যে কে হাসছে খুঁজতে গিয়ে আমরা এক জায়গায় কতগুলো পোড়া কাঠ আর মাংস দেখেছিলাম, মনে আছে? এখন বুঝতে পারছি এই লোকটাই এখানে বাস করত, আর পাগল বলেই আমাদের দেখে ওই রকম হেসেছিল। কিন্তু সুরঙ্গের চারিদিক যে একেবারে বন্ধ। কুমার, আমরা বেঁচে গেছি। এই অন্ধকূপে আমাদের আর মরতে হবে না। মানে? এই পাগলটা যখন সুড়ঙ্গে বাসা বেঁধেছিল তখন নিশ্চিত এদিকেও কোথাও বাইরে বেরোনোর একটা রাস্তা আছে। সেখান দিয়ে সে আনাগোনা করত, না হলে এই জ্বালানি কাঠ, মাংস এসব এলো কোত্থেকে? তবে চলো সে পথটা খুঁজে বার করি। জকের ধন এখনো আমাদের হাত ছাড়া হয়নি। পথ যদি খুঁজে পাই এখনো করালিকে ধরতে পারবো। ওঠো ওঠো। বিমল এগিয়ে গেল। সুরঙ্গটা যে কত বড়, তার মধ্যে যে কত অলিগলি, তা আমরা আগে বুঝিনি। প্রায় 2 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেও আমরা বাইরে যাওয়ার কোনো পথের সন্ধান পেলুম না। সেই চির অন্ধকারের রাজ্যে আলো হওয়ার অভাবে ক্রমশ আমরা হাঁপিয়ে উঠতে লাগলাম। শেষে হাল ছেড়ে দিয়ে আমি থপ করে বসে পড়লুম। বিমল, বিমল, আমি আর পাচ্ছি না ভাই। পথ আর পাওয়া যাবে না, আমাদের হয়তো এখানেই শেষ। কুমার, এত সহজে কাবু হয়ে পড়লে চলবে না। পথ আছেই, আর আমরা তা খুঁজে বের করবই। হঠাৎ বাঘা দাঁড়িয়ে উঠে কান খাড়া করে একদিকে চেয়ে রইলে। দেখি খানিক তফাতে একটা শেয়াল দাঁড়িয়ে আছে। বাঘা তার দিকে তেড়ে যেতেই সেটা সুরঙ্গের উপর দিকে একটা লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। শেয়ালটা কোথা দিয়ে পালালো তা দেখতে বিমল ও মশাল হাতে ছুটে গেল। পথ পেয়েছি কুমার, পথ পেয়েছি। সবাই এগিয়ে এসো। কোথায় কোথায়? এই যে এই যে এই যে এইদিকে এইদিকে। নিশ্চয়ই পাহাড় ধসে এই পথের সৃষ্টি হয়েছে। এসো, ওপরে ওঠা যাক। দেখি দেওয়ালের একেবারে উপর দিকে একটা ছোট গর্তের মধ্যে দিয়ে বাইরের আলো রূপোর আভার মতো দেখাচ্ছে। বিমল আমাকে তুলে ধরল। গর্ত দিয়ে মুখ বাড়াতেই নীল আকাশ, সূর্যের ছকছকে আলো, স্নিগ্ধ শীতল বাতাস আর সবুজ বন আমাদের সাদরে অভ্যর্থনা জানালো। সে দৃশ্য দেখে আমাদের চোখ, মন, আত্মা যেন চিরজীবনের মতো জুড়িয়ে গেল। কুমার, করালিকে এভাবে ছেড়ে দিলে চলবে না।
সে ভেবেছে জকের ধন একমাত্র তারই, কিন্তু সেটা যে কত বড় ভুল তা আমাদের প্রমাণ করতেই হবে। চলো কুমার, চলো, একটু তাড়াতাড়ি হাঁটলে আজকেই তাকে আমরা ধরতে পারবো। এখনো বেশি দূর এগোয়নি বেটা। যে পথে এসেছিলাম সেই পথ ধরেই আবার হেঁটে চলেছি। কতক্ষণ যে হেঁটেছি নিজেরাও জানি না। সূর্য ডুবে গিয়ে ক্রমে অন্ধকারের ছায়া ঘনিয়ে এলো। ঠিক তখনই আমরা সকলেই শুনলুম স্তব্ধ সন্ধ্যার বুকের মধ্যে থেকে এক ক্ষীণ আর্তনাদ। সকলে মিলে এদিক ওদিক খুঁজতে খুঁজতে শেষে দেখলুম পাহাড়ের একপাশে একটা গর্তের মধ্যে যেন একটা মানুষের দেহ পড়ে রয়েছে। রামহরি তাড়াতাড়ি লণ্ঠন জ্বালিয়ে গর্তের উপর ধরল। করালির লোক। বিমল তাকে টেনে উপরে তুলল। বোঝা গেল লোকটা নিদারুণ ভয়ে রয়েছে। লণ্ঠনের আলোয় দেখলুম তার বুকে, হাতে, পিঠে বড় বড় রক্তাক্ত ক্ষতচিহ্ন। মনে হয় একে ধারালো কিছু দিয়ে বারবার কোপানো হয়েছে। এমন দশা কে করলো তোমার? করালি 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 তার নিজের লোকদেরই মারছে? সে একটা আস্ত শয়তান বাবু, সে একটা আস্ত শয়তান। কেন মারছে সে তোমাদের? সব বলছি, একটু জল দাও বাবু, চেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। রামহরি তাড়াতাড়ি ওর মুখে একটু জল ঢেলে দিল। জল খেয়ে লোকটাকে খানিক সুস্থ মনে হলো। এবার বলো দেখি, কেন করালি মারছে তোমাদের? বলছি বাবু, আর হয়তো বেশিক্ষণ বাঁচবো না। করালি বাবুর নির্দেশে তোমাদের পাথর চাপা দিয়ে আমরা তো সেখান থেকে চলে এলাম। করালি বাবুর হাতে জকের ধনের সেই বাক্স। তারপর সেই শয়তানটা হুকুম করলো, তুই কিছু রান্না চাপা, কাল সারা রাত খাওয়া হয়নি, বড্ড খিদে পেয়েছে। আমাদের সঙ্গে চাল, ডাল আর কিছু আলু ছিল। বন থেকে কাঠকুটো জোগাড় করে এনে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। শয়তানটা নিজে আগে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। কাজ সেরে আমি খেতে বসেছিলাম বাবু। কোনো মতে এক গ্রাস মুখে দিয়েছি, হঠাৎ আমার পিঠের উপর ভয়ানক একটা চোট লাগলো। আমি তখনই চোখে অন্ধকার দেখে চিত হয়ে পড়ে গেলুম। আমার বুকেও ছোড়ার মতো কি যেন এসে বিঁধল। আমি একেবারে অজ্ঞান হয়ে পড়লুম। কে যে মারলে আমি তা দেখতে পাইনি বটে, কিন্তু এ করালি ছাড়া আর কারোর কাজ নয়। জকের জনের ভাগ দেবে বলে এনেছিল বাবু, সেই ভাগ এমনভাবে দিল। করালির সঙ্গে আর কে আছে? কেউ নেই বাবু, আমরা 5 জন লোক ছিলাম। একে একে সবাই মরল। এবার আমার পালা। একটু জল। রামহরি আবার তার মুখে একটু জল দিল, কিন্তু এবারে জল খেয়েই তার চোখ একেবারে কপালে উঠে গেল। এই যে ও ভাই, শুনছো? জকের ধনের বাক্সে কি ছিল? লোকটা আর কথা বলতে পারল না। তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে লাগলো, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। আর তারপরেই গোটা কত হেঁচকি তুলে লোকটা একেবারে স্থির হয়ে গেল। চোখের সামনে একটা মানুষকে এভাবে মরতে দেখে আমাদের সবার মনটা বড় ভারী হয়ে গেল। আমরা আবার পাহাড়ের পথে সার বেঁধে চলতে শুরু করলাম করালির সন্ধানে। অল্প অল্প চাঁদের আলো ফুটেছে, সে আলোয় প্রায় কিছুই দেখা যায় না। প্রেত লোকের মতো নির্জন পথ। থেকে থেকে আশপাশের কালি দিয়ে আঁকা গাছগুলো হাওয়ায় দুলছে। আমাদের পায়ের শব্দে চারিদিকে স্তব্ধতা যেন চমকে চমকে উঠছে। বিমল, আর এগিয়ে মনে হচ্ছে লাভ নেই। কেন বলো তো? এই অন্ধকারে করালিও বেশি দূরে যেতে পারবে না। সে নিশ্চিত কোনো গুহায় ঢুকে বিশ্রাম নিচ্ছে। তার চেয়ে আপাতত একটা জায়গা দেখে আমরাও রাতটা বিশ্রাম করে নিই। কাল ভোর হলেই আবার তার সন্ধানে রওনা দেওয়া যাবে। ঠিকই বলেছ। করালিকে ছাড়িয়ে চলে গেলে মুশকিল। ঠিক আছে, চলো রাত কাটানোর মতো একটা আস্তানা দেখি। পরদিন সূর্যের আলো ফোটার আগে আমরা রওনা দিলাম। সকাল হলো। পাহাড়ের পর পাহাড়ের মাথার উপর সূর্যের আলো ভরা মুখ জলজলে মুকুটের মতো জেগে উঠল। আমরা একটা পথের বাঁকে এসে পড়লুম। বাঘা চলছিল আগে আগে। সে হঠাৎ সেই মুখটায় গিয়ে ঘেউ ঘেউ করে উঠল। দেখি খানিক দূরেই দাঁড়িয়ে রয়েছে করালি, তার হাতে একটা বড় বাক্স, চকের ধন। আমাদের দেখে করালি এক দৌড় মারলে, সঙ্গে সঙ্গে তার পিছনে তীর বেগে ছুটে গেল বিমল। করালি, যদি প্রাণে বাঁচতে চাও তবে থামো, নইলে কিন্তু
আমি তোমাকে গুলি করে মারবো। করালি! কিন্তু করালি থামলে না। হঠাৎ পথের বাঁ দিকে একটা উঁচু জায়গায় লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। বিমলও তার পিছনে লাফ দিয়ে উঠলো, কিন্তু তাকেও আমরা দেখতে পেলুম না। এতক্ষণে আমাদের হুঁশ ফিরল। আমরা এক ছোটে সেখানে গিয়ে উপস্থিত হলুম। দেখলুম সেখানে পাহাড়ের গায়ে রয়েছে একটা গুহার মুখ। আমি এক লাফে সেখানে উঠতেই একটা বিকট চিৎকার কানে এলো, তার সঙ্গে বিমলের আর্তনাদ। তারপরে সব চুপচাপ। আমার বুক আশঙ্কায় চলকে উঠল। গুহার ভেতরে ঢুকে দেখি কেউ কোথাও নেই। ততক্ষণে রামহরিও এসে হাজির। গুহার একদিকে অন্ধকার আর অন্যদিকে একটা পথ দেখা যাচ্ছে। রামহরি, মশাল ধরো। মশালের আলোয় বন্দুকটা বাগিয়ে ধরে সতর্ক চোখে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে গেলুম। উপরে নিচে এপাশে ওপাশে নিরেট পাথর, ঠিক সেই চকের ধনের সুরঙ্গের মতো। আচমকা রামহরি আঁতকে উঠে দাঁড়িয়ে গেল। সর্বনাশ! কি হলো রামহরি? বিজলি মশালের আলোয় দেখি রামহরির ঠিক পায়ের তলায় গুহার পথ শেষ হয়ে গেছে। তারপরে মস্ত বড় অন্ধকারে ভরা একটা ফাঁক যেন হাঁ করে আমাদের গিলতে আসছে। বিমল কি ওরই মধ্যে পড়ে গেছে? বিমল! বিমল! কুমার! কুমার, আমার বাঁচাও! কোথায় তুমি? জলে পড়ে গেছি, হাতে পায়ে খিল ধরে আসছে, ডুবে যাব, আমার তোলো শিগগিরি। গহ্বরের ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে মশালের আলোয় দেখলুম নিচে গভীর কালো জল চকচক করছে। সেই সাপের মতো কালো জলে বিমল প্রাণপণ সাঁতরাচ্ছে। পিঠের ব্যাগ থেকে তখনই দড়ির বান্ডিল বার করে তাড়াতাড়ি দড়ি নামিয়ে দিলুম অনেক নিচ অব্দি। বিমল! বিমল, দড়ি নামিয়ে দিয়েছি, ধরো ধরো বিমল, দড়ি ধরো। আমি আর রামহরি সর্বশক্তি দিয়ে দড়িটা টেনে ধরে রইলুম। রামহরি, রামহরি ছেড়ো না। বিমল সাঁতরে এসে দড়িটা দুহাতে চেপে ধরে দেয়াল বেয়ে ওপরে এসে উঠতেই আমরা তাকে টেনে তুলে নিলাম। আর আমার কোলে শুয়ে একবার আমার মুখের দিকে তাকিয়ে জ্ঞান হারালো বিমল। বিমলের জ্ঞান ফিরল অনেকক্ষণ পর। কথা বলতেও সময় নিল আরো বেশ কিছুক্ষণ। তুমি গর্তের মধ্যে গিয়ে পড়লে কিভাবে? ইচ্ছে করে নয়, করালিকে ধাওয়া করে গুহার মধ্যে গিয়ে যেই পড়লাম, অমনি সে ওই অন্ধকার গলির মধ্যে সেদিয়ে গেল। আমিও ছাড়লাম না। গলির ভেতরে গিয়ে সে অন্ধকারে তাকে জড়িয়ে ধরলাম। তারপর সে কি ভীষণ ধস্তাধস্তি। জকের ধনের বাক্স দাও করালি, দাও। এটা আমার, এটা আমার, আমি পেয়েছি, আমি। তুমি পেয়েছো অন্যায় উপায়, অসত্যকে আঁকড়ে ধরে অনেক নিরীহ মানুষকে প্রাণে মেরে। যে জয়কে আসলে নিজের জয় ভাবছো তা অন্যায়ের জয়। দাও, দিয়ে দাও। না 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 না, আমার প্রাণ থাকতে কাউকে দেব না, দেব না। জানো কতদিন ধরে অপেক্ষা করে আছি আজকের এই মুহূর্তের জন্য? সারা জীবন ধরে। এত সহজে তা ছাড়া যায়? এটা আমার, এটা আমার। এটা তোমার নয়, এটা আমার নয়, এটা কারণ এটা দেশের সম্পত্তি। করালি, আঙ্গুর ফল না পেলে তার টকই মনে হয় বিমল বাবু। আমি তোমাকে দেশের সম্পত্তি নিয়ে পালাতে দেব না করালি। করালি আমার কথা শুনলো না, সে পিছু হটতে থাকলো। আমি তখন ঝাঁপিয়ে পড়লাম তার উপরে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। বুঝতেই পারিনি যে কাছেই আছে একটা উন্মুক্ত অতল জলের গহ্বর। ঠেলাঠেলি, জড়াজড়ি, ধস্তাধস্তি করতে করতে আমরা দুজনেই তার মধ্যে পড়ে গেলাম। আর সেই ভীষণ জলরাশির মাঝখানে দেখলাম করালির হাতে তখনও ধরা আছে সেই জকের ধনের বাক্সখানা। তারপর হাবুডুবু খেতে খেতে সে যে কোথায় তলিয়ে গেল সেই অন্ধকারে তা বুঝতে পারলাম না। করালি বেঁচে নেই? সম্ভবত নয়। আর চকের ধন? সেটা করালির সাথে চিরতরে চলে গেছে। স্তব্ধ হয়ে বসে রইলুম। দুঃখে, ক্ষোভে, বিরক্তিতে মনটা আমার ভরে উঠল। এত বিপদ, এত কষ্টভোগের পর এত বড় নিরাশা, জকের ধনই পেলুম না। আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করলো। এ পরাজয় সহ্য করার নয়। একে পরাজয় ভাবছ কেন কুমার? ভেবেছ করালি জকের ধন নিয়ে শান্তিতে থাকবে? বেঁচে গেলেও থাকতে পারবে না, মরে গেলেও না। জকের মতোই ওকে পাহারা দিতে হবে ওই সম্পত্তি। তারপর হয়তো তোমার বা আমার মতোই কেউ বেরিয়ে পড়বে আরও একবার জকের ধনের সন্ধানে। আমরা বাড়ি ফেরার পথ ধরলুম। পিছনে পড়ে রইল খাসিয়া পাহাড়, রূপনাথের গুহা, প্রাচীন বৌদ্ধ মঠ, অধরা চকের ধন। কি জানি, হয়তো বিমলের কথাই ঠিক। আবার হয়তো অন্য কোনো পথে, অন্য কোনোভাবে, অজানা জায়গায় নতুন কোনো গুপ্তধন অপেক্ষা করছে আমাদের জন্য।
সানডে সাসপেন্সে আজ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে জকের ধন। গল্পের বেতার নাট্যরূপ মৌসুমী চ্যাটার্জি, অন্তরা চ্যাটার্জি এবং ঈশিতা চ্যাটার্জি। সৃজন কল্লোল লাহিড়ী। কুমারের চরিত্রে এবং গল্প পাঠে অগ্নি, বিমলের চরিত্রে সোমক, জক দীপ বসু, করালি এবং রামহরি মীর, করালি চর শায়ক আমান, কুমারের মা গোধূলি, শম্ভু অংশুমান পাল, সন্ন্যাসী বাসুদেব কর্মকার, ঠাকুরদা দেবজ্যোতি ঘোষ। দারোয়ানের চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে জকের ধন। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।